জীবন গল্পে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিই। ইন দ্য মিন টাইম যেসব ফর্মালিটিস আছে আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বলবো। জি, প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম মোহাম্মদ জায়েদ হোসেন। জায়েদ হোসেন, জি। বর্তমানে বয়স কত? আমার বয়স বর্তমান 38 বছর বয়স। তো থাকছেন কোথায়? আমার বর্তমান বাসা হচ্ছে মিরপুর ডিওএইচএস এ। এমনি জন্ম জেলা? জন্ম ঢাকাতেই, পড়াশোনা ঢাকাতেই। ওকে। সো 38 বছর বয়স, নিশ্চয়ই এক্সপেরিয়েন্সও জীবনে বহুত হয়েছে। জি। জীবন গল্প অনুষ্ঠানটা শোনেন কি আপনি, নাকি কারো কাছ থেকে খোঁজ পেয়ে? আমি ওই গাড়িতে শোনা হয়েছে আমার ফার্স্ট টাইম। আচ্ছা। তারপর থেকে রেগুলার শুনতাম ইউটিউব থেকে ডাউনলোড করে। আচ্ছা। প্রতিদিনই শোনা হয়। ফাইন। ইউটিউবের কথা যেহেতু চলে আসলো প্রিয় শ্রোতা, আমি অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। ঢাকা FM 90.4 নামে ইউটিউবে সার্চ দিলে আপনি চ্যানেলটি পাবেন। আর আপনি যদি অ্যাড্রেস বারে খোঁজ করেন তাহলে বলবো www.youtube.com/DFM904। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আপনি আপডেট হতে পারবেন। এবং একই সাথে একটা কথা বলতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা এখন ইউটিউবে প্রিমিয়ার শুনতে পাচ্ছেন, অর্থাৎ রেডিওতে যেভাবে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে ইউটিউবেও শুনতে পাচ্ছেন। সো ইউটিউবে আপনি গেলে এখন শুনতে পাবেন আমাদের অনুষ্ঠানটি। ওকে, যেটা হয় আর কি, আমরা ছোটবেলা থেকে শুরু করি বা যেখান থেকে আসলে আমাদের গেস্টের বলার ইচ্ছা থাকে সেভাবে ফ্লোর দিই। তো আপনি শুরু করতে পারেন। জি, আমি শুরু করব আজ থেকে 10 বছর আগে, 2008 সাল থেকে শুরু করতে যাচ্ছি আমি। জি না, কিন্তু আপনার শৈশবটা আমরা একটু জানতে চাই। কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম ঢাকাতেই। বাবা গভর্নমেন্ট জব করতেন, সেই হিসেবে মতিঝিল এজিবি কলোনিতে বড় হয়ে ওঠা। পড়াশোনা করেছি মতিঝিল মডেল হাই স্কুল। কয় ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই 5 বোন। 4 ভাই 5 বোন। জি, 4 ভাই 5 বোন, এবং বাবা গভর্নমেন্ট জব করতেন। জি। আচ্ছা, আপনি বড় সবার? না, আমি বড় না। আমার 5 বোন বড়। আচ্ছা। 1 ভাই বড়, আমি মেজো ভাইদের মাঝে। ওকে, ঠিক আছে। তো পড়াশোনা করেছি ঢাকায় মতিঝিল মডেল হাই স্কুল, তারপর ঢাকা সিটি কলেজ। জি। তারপর জগন্নাথ। এভাবেই বড় হয়ে ওঠা। তো আমি যেখান থেকে শুরু করতে যাচ্ছি 2008 সাল থেকে। জি। 2008 সালে তখন মোবাইলের বিভিন্ন অপারেটর একটা অপশন চালু করেছিল ভয়েস আড্ডা নামে, 2828 ডায়াল করে আড্ডা মারার জন্য। তো আমি ওখানে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করে কল করি। তো অপর প্রান্ত থেকে একটা মেয়ে কলটা রিসিভ করে। তখন আপনি কিসে পড়ছেন? তখন আমি বিজনেস করি। মানে পড়াশোনা কমপ্লিট? পড়াশোনা কমপ্লিট, হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট। মাস্টার্স কমপ্লিট পরের ঘটনা? জি। তো তার আগের ঘটনাগুলো তো আমাদের একটু জানা দরকার। তার আগে স্কুলে যদি বলি, স্কুল লাইফের কথা। আপনি জব করলেন না কেন? মানে কোথাও কোনো জব করলেন না কেন? না, আমাদের বিজনেস হচ্ছে গার্মেন্টস এর। আপনার বাবার গার্মেন্টস এর বিজনেস? বাবার না, আমার ছোট ভাই আছে গার্মেন্টস লাইনে। আচ্ছা। দুজন একসাথে আমরা বিজনেস শুরু করেন। মানে সেই সময় আপনার বিজনেসের বয়স কত? মানে বিজনেস প্রতিষ্ঠানের বয়স কত? বিজনেস শুরু করি 2007 সাল থেকে। 7 সাল থেকে শুরু করেন। আর আপনার ঘটনাটা 2010 সালের? ঘটনা 2008 সালে। 8 সালে, মানে 1 বছরের মাথার ঘটনা। 1 বছরের মাথায়। তো আপনার কি প্ল্যান ছিল এটা যে আপনি পড়াশোনা করে বিজনেসই করবেন নাকি জব করবেন? বিজনেসের প্রতি আমার ছোটবেলা থেকে একটা টান ছিল। তো ঠিক আছে, 2828 এর গল্প আপনি বলছিলেন। 2828 এর গল্প অনেকেই জানে, আমি নিজেও শুনেছি, তবে কখনো আমার ট্রাই করা হয়নি আর কি। আচ্ছা, হ্যাঁ, আমিও শুনেছি কয়েকজন এসেছিল এখানে। এই জীবন গল্পে অনেকে এসেছিল, ওদের গল্প শোনা হয়েছে আমার। জি। তো অপর প্রান্ত থেকে একটা মেয়ে কলটা রিসিভ করার পর তার সাথে কথা হাই হ্যালো হয়। মেয়েটা থাকে রংপুর। আচ্ছা। তো তার সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর জিজ্ঞেস করলাম আপনি কি করেন? তো মেয়েটা বললো যে সে এসএসসি পরীক্ষা দিবে। আচ্ছা। তো আমি তখন তাকে একটু বকা দিলাম যে এসএসসি পরীক্ষা দিবা, তুমি এখানে রেজিস্ট্রেশন করেছো কেন? তোমার তো বয়স কম, তোমার এখন পড়াশোনা করার বয়স। তো বললো যে রেজিস্ট্রেশন আসলে আমি করিনি, আমার বোন করেছে। আমার যে বড় বোন আছে, ওর বোন রেজিস্ট্রেশন করেছিল। তো তারপর তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছে। আমার নাম্বার চাইলো, আমার নাম্বার দিলাম। তারপর থেকে তার সাথে কথা রেগুলার হতো। তার কণ্ঠটা খুব সুন্দর ছিল, গানও খুব ভালো গেত। এভাবে তার সাথে কথা বলতে বলতে প্রায় 6 মাস কেটে গেল। 6 মাস যাওয়ার পর তখন দেখলাম যে আমরা একে অপরের প্রেমে পড়ে গেলাম। আমিও তাকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, কেউ কাউকে না দেখি। আচ্ছা। মানে তার সাথে কথা বলতে এত ভালো লাগতো, মানে বিশেষ করে গান শোনা হতো বেশি। ওর গলার ভয়েসটা ছিল ইউনিক। প্রতিদিনই গান শুনতাম। তো একটা সময় ওই আমাকে জিজ্ঞেস করলো যে আমি তাকে পছন্দ করি কিনা, আমি তাকে ভালোবাসি কিনা। আমি যখন বললাম হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তখন সেও রিপ্লাই দিল যে হ্যাঁ সেও আমাকে ভালোবাসে। এভাবে শুরু। মেয়েটা তখন এসএসসি পড়ুয়া? এসএসসি পাস করেছে তখন। আচ্ছা, এসএসসি পাস করেছে তখন। আপনি তখন মাস্টার্স পাস করে আপনি বিজনেস শুরু করেছেন? বিজনেস করছি, জি। তারপর
এভাবে কথা বলতে চলতে থাকার পর একটা সময় আমি বললাম যে এক কাজ করো, তুমি তো আমাকে দেখোনি। সে তো কিন্তু আমাকে ডিসিশন দিয়ে দিয়েছে যে হ্যাঁ সে আমাকে পছন্দ করে, লাভ করে। তার মধ্যে তুমি আমাকে দেখোনি, এক কাজ করো, আমি তোমাকে আমার ছবি পাঠাই, তুমি দেখো, তুমি তোমার ডিসিশন চেঞ্জ করতে পারো। তো একটা পর্যায়ে তখন তোর মেসেঞ্জার ছিল না, তো মাল্টিমিডিয়া অপশন একটা ছিল ছবি পাঠানোর জন্য। জি। তো ওর আবার মাল্টিমিডিয়া সেটও ছিল না। যাই হোক, ওর বড় বোনের মাল্টিমিডিয়া সেট ছিল। ওর বড় বোনের মোবাইলে আমি আমার কয়েকটা ছবি পাঠাই। আচ্ছা। আমার ছবি পাঠাই, তো ছবি দেখে সে আমাকে পছন্দ করে না। আচ্ছা। ছবি দেখে বললে যে না আমার পছন্দ হয়নি। ডিরেক্টলি বলে দেয়? ডিরেক্টলি বলে, সরাসরি বলে দেয়, কোনো ভূমিতা করে না। বললো যে আপনি দেখতে অনেক বুড়া, বয়স্ক। আমার সাথে তাদের বয়সের গ্যাপ হচ্ছে 12 বছর। জি। যাই হোক, তখন আমাদের কথার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল, কথা বন্ধ হয়নি। তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি কবে বিয়ে করব, আমি কেন বিয়ে করি না, আমার বিয়েতে তারা খুব মজা করবে, আমার বিয়েতে ওরা সবাই আসবে রংপুর থেকে ঢাকায়। ওকে। তো ভালো কথা। এভাবে কিছুদিন চলার পর আমার বাসা থেকে বিয়ের ব্যাপারে আলোচনা করে। তো নভেম্বরের 10 তারিখে আমার বিয়ে ঠিক হয়। নভেম্বর 10 তারিখে বিয়ে ঠিক হয়। আমি ওকে 2 তারিখে জানাই ফোনের মাধ্যমে যে আমার তো বিয়ে ঠিক হয়েছে। তো আমি যখন এই খবরটা তাকে দেই, সে কিছুক্ষণ চুপ করেছিল। বিয়ে হয় ঠিক হয় মানে আমি ঠিক বুঝলাম না। আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক হয় আরেক জায়গায়, ওর সাথে আর আমার সম্পর্ক ওইরকম নাই। আচ্ছা। সে আমাকে বলতেছে আমি যাতে অন্যত্র বিয়ে করি। আচ্ছা। মানে সে তো আমার ছবি দেখে আমাকে পছন্দ করেনি। আপনি তাকে দেখেছিলেন তখন? না, আমি তাকে তখন দেখিনি। আচ্ছা। আমি বলেছিলাম তুমি দেখতে কেমন, সেটা আমার কাছে কোনো ফ্যাক্ট না, বা তার কণ্ঠটা আমার কাছে এরকম ভালো লেগেছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, এর আগে আপনি কারোর সাথে কোনো ধরনের মেন্টালি জড়িয়ে যাওয়া, প্রেমে করা বা প্রেমে পড়া? স্কুল লাইফে আমার একটা অ্যাফেয়ার ছিল। আমি যখন স্কুলে পড়ি 2 বছরের একটা রিলেশন ছিল। আমি যখন ক্লাস 8-এ পড়ি। ওটার এন্ডিং কি ছিল? এন্ডিং ছিল যখন এসএসসি পরীক্ষা দিলাম। হ্যাঁ। এসএসসি পরীক্ষার পর মেয়েটা চলে গেল এক জায়গায়, আমি চলে গেলাম আরেক জায়গায়। দুজন দুদিকে যাওয়া। তখন মোবাইল ফোনটা অ্যাভেলেবেল ছিল না, তো যোগাযোগ করাটা কন্টিনিউ হয়নি। সেই কারণে ওর সঙ্গে আর যোগাযোগ ওরকম হয়নি। ওকে, ঠিক আছে। এরপর থেকে তারপরে আপনার relation- ফোনে এই ধরনের একটা সম্পর্ক জি, এরপর আর কারোর সঙ্গে রিলেশন হয়নি আমার, সময় পাইনি ওরকম। তো ওর সাথে এইভাবে অনেক কিছু শেয়ার করলাম, সেও তার লাইফের অনেক কিছু শেয়ার করলো। আমার একটাই কথা ছিল তুমি দেখতে কেমন, আমার কাছে এরকম ফ্যাক্ট না। তারপর ও যখন বললো যে আমাকে ছবি দেখে পছন্দ করে নাই, তখন আমার বাসা থেকে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে। বিয়ে ঠিকও হয় আরেক জায়গায়, নভেম্বরের 10 তারিখে 2008 সালে। ওকে। তো আমি ওকে 2 তারিখে জানাই যে আমার তো বিয়ে ঠিক হয়েছে। এই খবরটা পাওয়ার পর সে কিছুক্ষণ চুপ করেছিল। চুপ করে থাকার পর সে 5 মিনিট চুপ করেছিল। তারপর সে কান্না করলো অনেকক্ষণ, হাউমাউ করে অনেকক্ষণ কান্না করলো, প্রায় আধা ঘন্টার মতো হবে। তো তখন আমি তাকে বললাম যে আমি কি বিয়েটা ক্যান্সেল করবো কিনা, সময় আছে, তুমি যদি বলো আমি বিয়েটা ক্যান্সেল করতে পারি, কিন্তু একটা কথা দিতে হবে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবা না। এরকম একটা কথা দিলাম, বিয়েটা ক্যান্সেল করবো। তো বললো যে না আসলে আমার তো বয়স ছোট, আমার ডিসিশন দেওয়ার মতো বয়স হয়নি এখনো। তারপর মেয়েটার ফ্যামিলি কি ছিল, মানে মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাসটা? মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাস ছিল বাবা একটা সরকারি ব্যাংকের কর্মকর্তা, ওরা 3 বোন, সবাই রংপুরে থাকতো তখন। ওই কি বড়? ও বড়, ও মেঝো। ও মেঝো, আর ছোট আরেকটা বোন আছে এবং ওর বড়। আচ্ছা, ওর বড় বোন ঢাকা মেডিকেলে পড়তো ওই সময়। ঢাকা মেডিকেলে? মানে ফ্যামিলি তো স্ট্যাটাস তো ভালো। ফ্যামিলি স্ট্যাটাস ভালো, রাইট। তো আপনি এই মেয়েটার প্রতি ইমোশনালি এতটা অ্যাটাচ হচ্ছিলেন কেন? কারণ যে মেয়েটা আপনার চেয়ে বয়সে এত ছোট এবং যে মেয়েটা আপনাকে পছন্দও করেনি, ইনফ্যাক্ট ওয়াই আর ইউ বিং সো অ্যাটাচড? পছন্দ করেনি বলতে সে আমার ছবি দেখে পছন্দ, কিন্তু ছবি দেখার আগে কিন্তু পছন্দ করেছিল। মানে এতটাই পছন্দ করেছিল সে আমাকে ছাড়া কিছু বুঝে না। সেটা ঠিক আছে, আমি সেটা বুঝতে পারছি, ব্লাইন্ড লাভ যেটা হয়। কিন্তু আপনি এতটা অ্যাটাচ হচ্ছিলেন কেন? আপনি তো যথেষ্ট ম্যাচিউর ছিলেন। আমার ওই কথা বলতে ভালো লাগতো, তার সাথে কথা বলতে ভালো লাগতো, অনেক কিছু সে বলতো আমাকে, তার গান শুনতাম। আচ্ছা। সেই হিসেবে নাকি ও যে বয়সে ছোট ছিল এই বিষয়টা আপনি এনজয় করতেন? না, সেরকম কোন এনজয় করা না, কিন্তু ভালো লাগতো কথা বলতে। ম্যাচিউর ভয়েস ছিল, গলার টোনটা ভালো ছিল। আমি কেন বলছি, কারণ ছোটদের কিছু খামখেয়ালি থাকে যেটা বুড়ো বয়সে এসে ভালো লাগে। মানে তুমি সেরকম কিছু না, সেরকম কিছু ছিল না, সেরকম কিছু ছিল না। ওকে, জাস্ট কথা বলেই ভালো লেগেছিল তার সাথে। ওকে। আমি বলছি কি কারণে, কারণ আপনি একটা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার, আর যে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়েছে তাকে তো আপনি নিশ্চয়ই দেখেই ঠিক করেছেন। জি। তার মানে এত কিছু দেওয়ার পরে যে মেয়েটাকে আপনি দেখেননি এবং যে মেয়েটাকে আপনাকে দেখার পরে পছন্দ করেনি, সেই মেয়েটাকে আপনি বলছেন যে ও যদি সিরিয়াস থাকে তাহলে আপনি বিয়েটা ভেঙে দেবেন। মানে তার মানে আপনি কতটুকু ভয়ঙ্কর রকমের সিরিয়াস এই মেয়েটা? আমি অনেক সিরিয়াস ছিলাম। জি। ওকে। তারপর আমি অনেক সিরিয়াস ছিলাম। তো তারপর ও যেহেতু ডিসিশন দিল না আমাকে ওই সময়, যে আমাকে যেহেতু পছন্দই করেনি ছবি দেখে, তারপর বিয়ে হয়ে গেল। মেয়েটা তখন তিতুমির কলেজে পড়াশোনা করে, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। জি। তো মোটামুটি 3 মাস ভালোই সংসার কাটছিল আমাদের, নতুন সংসার। আপনি হ্যাপি ছিলেন মেয়েটাকে নিয়ে? আমি হ্যাপি ছিলাম। হ্যাপি ছিলেন মানে কমপ্লিটলি
আচ্ছা, যে মেয়েটার সঙ্গে আপনি পেন ফ্রেন্ডশিপ, যে মেয়েটার সঙ্গে আপনার ফোনের সম্পর্ক, ওনার নাম কি ছিল? নাম ছিল হানি। হানি। আর যাকে আপনি বিয়ে করলেন, আপনার ওয়াইফ, ওনার নাম কি? ওর নাম হচ্ছে রুবি। তো রুবির সাথে আপনি কমপ্লিটলি হ্যাপি ছিলেন? হ্যাপি ছিলাম। তার মানে হানির সাথে তো কমিউনিকেট করার কোনো প্রশ্নই ওঠে না? না, প্রশ্নই ওঠে না। ওকে, তারপর? 3 মাস পর হানি আমাকে ফোন দেয়। ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে, সে টিকতে পারতেছে না, তার খুব খারাপ লাগতেছে, সে ঘুমাইতে পারে না, মানে সে সুইসাইড করবে এরকম একটা পজিশন তার। 3 মাস পরে ফোন দিয়ে? 3 মাস পর। 3 মাসে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, আমিও করিনি। তো সে সুইসাইড করবে, সে আমার থেকে ক্ষমা চায় যে আমাকে মাফ করে দিও, এরকম অনেক কিছু। তো আমি তাকে বুঝালাম যে আসলে এটা তো সমাধান না, সুইসাইড এটা কেমন কথা। সে প্রতিদিন ব্লেড নিয়ে ঘুমাতো রাতের বেলা। এগুলো আপনাকে বলেছে সে? এগুলি বলেছেন। আপনি তো দেখেন নাই? না না, রাইট। হাতে রক কেটে দিবে একটা আস্তে করে, আর আমি কোনো খোঁজ খবর পাবো না। এগুলো বলে বলে আপনাকে? এগুলো বলে বলে, হ্যাঁ। তা আমি এখন পড়লাম টেনশন, এখন যদি সুইসাইড করো তাহলে তো সমস্যা হবে আমার, যে আমার কারণে সে সুইসাইড করছে, আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না। এভাবে তার সাথে কথা বলতে থাকলাম, বুঝাতে থাকলাম, প্রতিদিনই একই কথা যে সে সুইসাইড করবে, সে টিকতে পারতেছে না। লাস্টে এমন একটা পর্যায়ে চলে আসে, সে আমার সেকেন্ড ওয়াইফ হবে এরকম একটা অফার করে? এরকম একটা অফার করে। আমি তখন কিছু বলি, আমি সেটা তো সম্ভব না, বিয়ে করে ফেলছি না, আগে কেন বলনি আমাকে, আমি তো অপশন দিয়েছিলাম। তো সে এভাবে বুঝতে, মানে কথা বলতে বলতে একটা সময় আমার ওয়াইফের সাথে কথা বলে। কিভাবে কথা বললো? ঘটনাটা কি ছিল? ঘটনা ছিল আমার ওয়াইফের সাথে কথা বলবে। আচ্ছা, তারপর আপনি কি করলেন? তারপর আমি ওয়াইফকে দিলাম যে আমার ছোট একটা ফ্রেন্ড মোবাইলে পরিচয়, তো ওয়াইফকে খুলে বলছি, অন্য কিছু বললেন, জাস্ট বলছি কথা হয় ওর সাথে। আপনার তার মানে আপনি হানির সঙ্গে আগে প্ল্যান করেছিলেন যে যে আপনার পরিচয়, তোমার পরিচয় করে দিব আমার বন্ধু হিসেবে, সেই হিসেবে তুমি কথা বলতে পারো? ও বলছিল যে ভাবির সাথে কথা বলবে, হ্যাঁ, যে একটু ভাবির সাথে কথা বলবো, কেমন মানুষ। কিন্তু কথা বলাটা আপনার জন্য তো রিস্কি ছিল। আপনি নিশ্চয়ই হানিকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে, যাতে সে চিনতে না পারে, বুঝতে না পারে, এরকম ভাবে তো আপনি ওয়াইফের সঙ্গে কথা বলিয়েছেন? সেরকম না, সে বলেছিল আমার ওয়াইফের সাথে কথা বলবে, তার ইচ্ছা যে আমার ওয়াইফের সাথে তার অনেকদিন ইচ্ছা কথা বলবে। কেমন বিষয়টা আপনার জন্য রিস্কি না? আপনার জন্য সে যদি ফোন করে দিত ওয়াইফকে, যদি কোনো কিছু বলে দেবে, কিছু একটা হয়ে যায়, তখন সেরকম কোনো রিস্ক আমি মনে করিনি। কেন মনে করেননি? কারণ বলার তো কোনো প্রশ্নই আসে না, আমি বিয়ে করে ফেলছি এখন, আর তার সাথে আমার অমন কোনো রিলেশন তো ছিল না, যাকে আমি দেখিনি এখনো। ওকে, তারপর? তারপর ওয়াইফের সাথে কথা বলতো, ওয়াইফের সাথে খুব ভালো একটা রিলেশন তৈরি হলো, মাঝে মাঝে ফোন দিত। তো একটা সময় আমার ওয়াইফ বুঝতে পারে যে মেয়েটা আমার প্রতি কিছুটা দুর্বল। যেমন আমি সিগারেট খাই, আমার সিগারেট খেতে মানা করে দেয়। আমার ওয়াইফ জানে আমি সিগারেট খাই, কিন্তু ও ওখান থেকে ইনস্ট্রাকশন দিত আমি খুব বেশি সিগারেট খাই। আমার ঠান্ডা লাগলো একটু টেক কেয়ার করতে বলতো, ঠান্ডা লাগছে, মানে এই ধরনের অতি বাড়াবাড়ি। তো ওয়াইফ একটা সময় বিরক্ত হয়ে গেল, তো বিরক্ত হয়ে আমাকে বললো যে এই মেয়ে যাতে তোমাকে নেক্সট টাইম ফোন না দেয়। ওকে ওকে। তখন আমি তো ওকে বলতে পারতেছি না ফোন না দেওয়ার জন্য, ইনকেস যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, আমার মাথায় টেনশন হচ্ছে সেটা। তারপর যোগাযোগ এভাবেই চললো কিছুদিন। ও ফোন দিত, আমি তখন বাইরে গিয়ে কথা বলতাম। এতদিন তো বাসায় কথা বলছি, ওর সামনে, ওয়াইফের সামনে কথা বলেছি, ও কিছু মনে করেনি। কিন্তু যখন ও নিষেধ করে দিল, তখন কথাটা বলতাম বাসায় বাইরে গিয়ে। এভাবে সে আস্তে আস্তে রাত 2টার সময় ফোন দিত, রাত 3টার সময় ফোন দিত। এটা হয়তো ওর একটু হ্যালুসিনেশনের প্রবলেম ছিল, এই কারণে আমি যেটা পরে বুঝতে পেরেছি। হ্যালুসিনেশন বলতে? ও নিজের অজান্তে ফোনটা দিত, ও বুঝতো না যে আমাকে ফোন দিচ্ছে। তো ফোন করে আপনি রাত 2টার সময় আপনার ওয়াইফের পাশ থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে কথা বলতেন? না, তখন কথা বলতো, কেটে দিতাম, তখন বন্ধ করে দিতাম মোবাইলটা। কিন্তু আমার ওয়াইফ তো দেখতো কে ফোন করছে, নাম্বারটা কার। এই নিয়ে এসে আমার বাসায় আম্মার কাছে বিচারও দেয়। আপনার ওয়াইফ? আমার ওয়াইফ, যে আমার একটা মেয়ের সাথে এরকম সম্পর্ক আছে। তো সে আস্তে, মানে আমাদের নিজেদেরও কিছু দ্বন্দ্ব ছিল দুজনের, ওয়াইফের সাথেও কিছু বনিবনা হচ্ছিল না। একটা পর্যায়ে সে আমার বাসা থেকে চলে যায়। আচ্ছা, সংসার শুরু করে কতদিন পরে ঘটনা এটা? 6 মাস পরে। আচ্ছা। তো চলে যাওয়ার পর আবার ফোনে যোগাযোগ হয়, আসতে বলি, বোঝাতে বলি, আসে না। এর মধ্যে আমার ফ্রেন্ড একটা বিয়ে করবে, ওর বিয়ের গায়ে হলুদের প্রোগ্রাম, তো ওখানে আমার ফ্যামিলি সবাই দাওয়াত দেয়। তাই আমি বলছি আমার ওয়াইফ তো এখন বাবার বাড়ি, তুই একটু ফোন দিয়ে বল ও যাতে ওখানে আসে। তো আসতে রাজি হয়। আপনার ওয়াইফ? ওয়াইফ, ওকে। সে বললো যে আসবে। তো আমি ও ওয়াইফকে নিয়ে ফ্রেন্ডের বাসায় গেলাম গায়ে হলুদে। তো দিন আরেক ফ্রেন্ডের বাসায় ছিলাম আমরা রাতে। জি। থাকার সময় আমরা ফ্রেন্ড আড্ডা মারছিলাম, কাঠ খেলছিলাম আর কি, 4 ফ্রেন্ড মিলে। জি। তেমন সময় আমার মোবাইলে ফোন আসে, হানি ফোন করে রংপুর থেকে। তো ফোনটা আমার ওয়াইফ ধরে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়, অনেক গালিগালাজও চলে। আপনার সামনে? সেটা আমার সামনে না, আমরা তো পাশের রুমে কাঠ খেলছি। আচ্ছা। আরেক রুমে, মানে মোবাইলটা আমি রেখে আসছিলাম পাশে। আপনার ওয়াইফ মানে আপনার ফোন ইজিলি অ্যাক্সেস করতে পারতো? হ্যাঁ,
আমার ফোন যে কেউ ধরতে পারত, আমার ওরকম কোনো অপশন ছিল না, রেস্ট্রিকশন ছিল না। তো ফোনে কথা বলে ওদের মধ্যে একটা ঝগড়া হয় যে তোমাকে আমি ফোন দিতে মানা করছি, তুমি কেন ফোন দিছো। বেশ কিছুক্ষণ ঝগড়া হয় ওদের সাথে, ঝগড়া হয়ে পরের দিন সে আবার চলে যায়। তো আমি আমার বাসায় চলে আসলাম, আমি ওর সঙ্গে যোগাযোগ করছি যে কেন আসবে না। তার এক কথা, সে আসবে না আমার সঙ্গে, সে সংসার করবে না। তো বসলাম, ফ্যামিলিগতভাবে বসলাম, ফ্যামিলিগতভাবে বসেও সিদ্ধান্তে আসা হলো না যে না, সে আমার সংসার করবেই না, করবে না। অনেক দিন দরবার করার পরও একটা পর্যায়ে আমাদের ডিভোর্স হয়ে যায়। সেটা হচ্ছে 2010 সালের জানুয়ারি মাসে। আপনার ফল্ট কি ছিল? আমার ফল ছিল যে আমি ফোনে কথা বলি। কেন বলেছেন? কেন বলেছি, যে মেয়েটা সুইসাইড করবে, আমার মাথায় চিন্তা ছিল সেটাই। হু কেয়ারস? আমার ওয়াইফের একই কথা ছিল যে ও সুইসাইড করবে, তোমার কি? এক্স্যাক্টলি, তার একটা কথাই ছিল। তা আমি চিন্তা করছি যদি সুইসাইড করে ফেলে সেক্ষেত্রে আমি তো নিজেকে, ইট ওয়াজ নট দ্য অ্যান্সার। দ্য অ্যান্সার ওয়াজ ইউ ওয়ার অ্যাকচুয়ালি ইমোশনালি অ্যাটাচড উইথ হার। আপনি তখনও তাকে লাভ করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এই সুইসাইডটা আপনার জন্য কোনো ফ্যাক্টই হতো না যদি না আপনি তাকে লাভ করতেন। সো আপনার জন্য ফ্যাক্ট ছিল, আসলে আপনি তাকে তখন লাভ করেছেন। জি, ইট ওয়াজ এ বিগ ফল্ট ইন ইউর লাইফ। বিকজ কেন, মানে একটা মেয়েকে লাভ করেন আপনি, সেই অবস্থায় আপনি একটা মেয়েকে বিয়ে করতে গেলেন, সেই মেয়েটাকে আপনি চিন্তাও করলেন না তাকে লাইফে নিয়ে আসার পরে কি হবে। অ্যান্ড দেন মেয়েটা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা শুরু করলো। ও তো ইমোশনালি বাচ্চা, বুঝলাম যে ঠিক আছে, কিন্তু আপনি তো বয়সে অনেক বেশি ম্যাচিউর ছিলেন। আপনি এই ধরনের একটা ভুল সিদ্ধান্ত কেন নিলেন? ওই যে আমার যে রিলেশনটা ছিল আমি এটা ভুলতে পারছিলাম না যে আসলে ব্যাপারটা কি হলো। এবং আপনার ওয়াইফ তো কমপ্লিটলি হ্যাপি ছিল আপনার সঙ্গে, আপনিও হ্যাপি ছিলেন, দুজনে আমরা হ্যাপি ছিলাম। 6 মাস পর্যন্ত আমাদের হ্যাপি। কত বছরের সংসার ছিল? 1 বছর, মাত্র 1 বছর। 1 বছর। ওকে, তারপর 1 বছর সংসার করার পর যখন ডিভোর্স লেটার হাতে পাই, ডিভোর্স আমাদের মিউচুয়ালি হয়েছে। আচ্ছা, ওই ম্যাজিস্ট্রেট অফিসে মিউচুয়ালি ডিভোর্স। বলুন আপনি। তারপর 2010 জানুয়ারিতে আমাদের ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্স হওয়ার পর, ডিভোর্স হওয়ার আগে কি হানি জানতো বিষয়টা যে আপনারা ডিভোর্সের দিকে যাচ্ছেন? হ্যাঁ, জানতো। এবং তাতে তার কি সম্মতি ছিল? সে তো আমার সেকেন্ড ওয়াইফ হতেই চেয়েছিল। আচ্ছা, সো শি ওয়াজ হ্যাপি। শি ওয়াজ হ্যাপি। এবং আপনিও মনে মনে এটাকে তেমন একটা বেশি খুব দেননি যে ঠিক আছে হলে হবে, হানি তো আছি আপনার। আমার ওই রকমই ছিল, মানে আমার ফল্ট ছিল আপনার জন্য। না, ফল্ট অফ কোর্স, যে কারণে আপনি আজকে এখানে স্বীকারও করতে এসেছেন। কিন্তু তখনও কি আপনি হানিকে দেখেছেন? তখন আমি দেখিনি। সাচ আ ব্লাইন্ড ইউ আর। তখনও তাকে দেখিনি। তার কথার এত পাওয়ার ছিল, মানে এত ভালো লাগতো কথা, মানে ও যা বলতো আমি মানে কি বলবো এটাকে, মোহবিষ্ট হয়ে যেতেন, হিপনোটাইজ যেরকম হয় সেরকম হতাম। আজকে শুনে নিন যারা শুনছেন এই জীবন গল্পটা, যে একটা ভোকালের পাওয়ার কতখানি। এবং এই মিষ্ট মিষ্ট কথা শুনে নিজের মধ্যে এমন কিছু তৈরি করেন না অপর পক্ষে যিনি কথা বলছে তার সম্পর্কে, যাতে করে আপনি নিজে শেষ হয়ে যান। বলেন তারপর কি হলো? তারপর সে 2010 এইচএসসি পরীক্ষা দেয়। এইচএসসি পরীক্ষার পর আমি আবার একটা অ্যাক্সিডেন্ট করি বাইকে। বাইকে আমার পা ভেঙে যায়। তো কে একজন বলেছিল আমাকে রংপুরে একটা তেল পাওয়া যায়, হাড় ভাঙার তেল পাওয়া যায়। আচ্ছা, তো আমি তখন যাই, রংপুর যাই তেলটা আনতে। এ ফাঁকে ওর সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, তো ওর বাসায় যাই সরাসরি। আচ্ছা, ও সরাসরি বাসায় যেতে পারে। কত বছরের সম্পর্কের পরে বাছাই গেলেন? এটা 2008 থেকে 2010। 2008 থেকে 2010 এর দিকে গিয়ে 2 বছর পরে ওর 2 বছর। আচ্ছা, 2 বছর পর ও বাইরে আসতে পারবে না, মানে বাসা থেকে বাইরে আসতে পারবে না। তো সে বললো যে বাসায় যাওয়ার জন্য। ইন দ্য মিনিট ওর বাসায় কি সবাই জানতো যে আপনার এরকম একটা ওর বাসায় সবাই জানে, আমার সাথে কথা বলে। আচ্ছা, কিন্তু আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেটাও জানে। এরকম একটা সম্পর্ক আছে সেটা জানে না? না, সম্পর্ক আছে সেটা জানে, জাস্ট জানে যে একটা বড় ভাই আছে। আমি বিভিন্ন সময় গিফট পাঠাতাম। গিফট পাঠাতেন? গিফট পাঠাতাম। কি ধরনের গিফট পাঠাতেন? গিফট প্রথম গিফটটা পাঠাই যখন এসএসসি রেজাল্ট করলো, গোল্ডেন জিপিএ পেলো। এইসব কথাবার্তা বলেও গোল্ডেন জিপিএ পেয়েছে? হ্যাঁ। বাহ, রেজাল্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট, রেজাল্ট ভালো করেছে। তো গোল্ডেন জিপিএ পেলো। তো আমি তখন কিছু গিফট পাঠালাম, কিছু কাপড় চোপড় বা কিছু গিফট আইটেম এইসব। তো যেহেতু বাসায় যেহেতু সবাই তো জানতো যে গিফটটা কে পাঠিয়েছে, তো বাসায় জানতো যে একটা বড় ভাইয়ের সাথে কথা বলে, ভাইয়ের সাথে কথা বলে। তো বাসায় যখন যাই তখন তো জানে যে আমি যে ম্যারিড। দুপুরে খাওয়া দাওয়া করি ওর বাসায়। ফার্স্ট টাইম আপনি তাকে দেখলেন? ফার্স্ট টাইম দেখলাম। সো দেখার পরে ইমপ্রেশনটা কি ছিল, কেমন লাগলো? দেখার পর আমি আসলে যেভাবে কল্পনা করেছিলাম ঠিক সেরকমই, মানে ও যে বর্ণনা দিয়েছিল, কিন্তু একটু ইম্যাচিউর ছিল, মানে দেখতে। আচ্ছা, মানে আমি যতটা ম্যাচিউর মনে করেছিলাম দেখে আমি কিছুটা হতাশ হয়েছিলাম। হতাশ বলতে মানে এতটা ইম্যাচিউর আমি মনে করিনি, এতটা পিচ্ছি হবে, মানে ফেসের দিক থেকে? ফেসের দিক থেকে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, পরে আমাদের শুরু হলো। আবার আমাকে চিঠি পাঠায়, মানে একটা খুব হৃদয় বিদারক চিঠি,
যে চিঠিটা পড়লে আমার মানে যতবারই পড়ি ততবারই আমার চোখ দিয়ে পানি পড়ে। ওই সময় কি হাতে হাতে দিয়েছিল চিঠিটা? না না, চিঠিটা কুরিয়ার করে দিয়েছিল, মানে দেখা হওয়ার আগে? দেখা হওয়ার আগে, ওকে। মানে আমার ডিভোর্সের পর। আচ্ছা। যে সেই দিনটার অপেক্ষায় ছিল আমি যাতে তাকে কখনো ছেড়ে না যাই। সে অনেক সাধনা করে আমাকে পেয়েছে, সে মানে আমি তাকে ছেড়ে কখনো যাব না। আমি তাকে কথা দিয়েছিলাম যে না, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না এখান থেকে। তারপর শুরু হলো ওর সাথে আবার যোগাযোগ। তারপর 2010-এ ঢাকায় আসে অ্যাডমিশন দেওয়ার জন্য, ঢাকা ইউনিভার্সিটিতে, তারপর ঢাকা মেডিকেলে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন দেয়। তো আমি সাথেই ছিলাম। ও থাকতো ওর বান্ধবীর বাসায়, কিন্তু আমার সাথে যেত। ওর তো ভাই নেই, ওর বোন ছিল ঢাকাতে, কিন্তু আমার সাথে যেত। এভাবে যেতে যেতে ওর ঢাকাতে হলো না কোথাও অ্যাডমিশন। ও অ্যাডমিশন নেয় ময়মনসিংহ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। না না, বাসায় গিয়ে কি হলো আমাকে একটু ইন ডিটেইল বলেন না। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করার পুরো ঘটনাটা কি ঘটলো, কিভাবে বিদায় নিলেন, শুনি বিষয়টা। বাসায় তো মিষ্টি নিয়ে গেলাম, মিষ্টি আম এসব নিয়ে গেলাম, নিয়ে ওর সবার সাথে পরিচয় হলাম। বাসায় ওর বাবা ছিল না, ওর মা ছিল, ওর বোন ছিল, ছোট বোন ছিল। পরিচয় হলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম একসাথে। ও রান্না করেছিল আমার জন্য স্পেশালি। রান্না করে বিকেলের দিকে আমি আবার ওখান থেকে ব্যাক করি ঢাকার দিকে। আচ্ছা। সকালে গিয়ে নেমেছি। আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি? পার্সোনালি কথাবার্তা হয়নি? পার্সোনালি কথাবার্তা ড্রয়িং রুমে হয়েছে। আচ্ছা। যে ড্রয়িং রুম, ওখানেই কথাবার্তা হয়েছে। তো আম্মু আসছে গেছে এই পাশ দিয়ে, বোন আসছে গেছে এই পাশ দিয়ে, কিন্তু ওইভাবে কথাবার্তা হয়েছে। ওই তার সাথে আমার প্রথম দেখা। তারপর বিকেলে চলে আসলাম ঢাকাতে। ঢাকাতে চলে আসার পর আবার তার সঙ্গে ফোনে যোগাযোগ। এমনও দিন গেছে যে কথা বলতে বলতে সকাল হয়ে গেছে। আচ্ছা। এসএসসি আর ইন্টার পড়ুয়া একটা মেয়ে কথা বলতে বলতে ভোর বানিয়ে ফেলছে, ওর বাবা মা এগুলো খেয়াল করতো না? ও ওর বোনের সঙ্গে, ওর বোন জানতো যে আমার সাথে কথা বলে। বাসায় ওর সমস্যা কি, বাসায় অতটা যোগাযোগ ছিল না কারোর সাথে, মানে মা বাবার সাথে মেয়ে, বোনের সাথে বোন, একটা ডিটাচ ছিল। জি, সেই কারণে কথাটা আমার সাথে বেশি হয়েছে। ওর বড় বোনও জানতো আমার সাথে কথা বলে, কিন্তু বড় বোন কিছু বলেনি কখনো। বড় বোনের সাথে আমার মোবাইলেও কথা হয়েছে একবার, মানে আমি ফোন দিয়েছি, বড় বোন ধরেছিল ফোনটা, তখন তার সাথে আমার কথা হয়েছে। এভাবেই চলছিল। তো ওর অ্যাডমিশন হলো ময়মনসিংহ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তারপর তো আমার যোগাযোগ, আমি প্রতি সপ্তাহে যেতাম ঢাকা থেকে ময়মনসিংহ। গিয়ে কি করতেন? গিয়ে আমি গাড়ি ড্রাইভ করে যেতাম। নিজের গাড়ি ছিল? নিজের গাড়ি, যে নিজের গাড়ি নিয়ে যেতাম ড্রাইভ করে। তো সবার সঙ্গে পরিচয় হলো প্রথম যখন গেলাম, বান্ধবী ফ্রেন্ডের সাথে পরিচয় হলো। দুপুরে খাওয়া দাওয়া করতাম একসাথে, খাওয়া দাওয়া করে নদীর পাড়ে ঘুরতাম। তারপর একটা লেক ছিল, ওই লেকের পাশে বসে থাকতাম। আবার রাতের বেলা চলে আসতাম সন্ধ্যার পরে। তো প্রতি সপ্তাহে যেতাম, অ্যাটলিস্ট মাসে 2 বার যেতাম আমি। সারাদিন থেকে বিকেলে চলে আসতাম। মাঝে মাঝে হলে থাকতাম, ও থাকার কথা বলতো, ওর যে ফ্রেন্ডরা আছে। তো আমার হলের প্রতি একটা দুর্বলতা ছিল সবসময়, যে ঢাকায় বড় হয়েছে, হলে থাকিনি কখনো। তো এই লাইফটা খুব এনজয় করতাম। হলে ওর ফ্রেন্ডের সঙ্গে ভালো আড্ডা মারতাম, সারা রাত কাট খেলতাম। পরের দিন ওর সাথে ঘুরে আবার চলে আসতাম ঢাকাতে। আচ্ছা। এভাবে চলতে চলতে 2011 সাল চলে আসলো। 2011-তে আমার এক ফ্রেন্ড বিয়ে করবে চিটাগং। তো ফ্রেন্ড আমাকে দাওয়াত করে, তো জানে যে আমি চিটাগং যাবো বিয়ে খেতে। তো বায়না ধরলো যে ও যাবে আমার সাথে। আচ্ছা। চিটাগং। তো চিটাগং যাবে, তখন ফ্রেন্ডকে বললাম যে ও তো যেতে যাচ্ছে। বলে অসুবিধা নেই, আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওর শালি হিসেবে যাবে। ও গেল, চিটাগং গেল, আমরা একসাথেই গেলাম, কিন্তু সবাইকে পরিচয় করে দিলাম আমার ফ্রেন্ডের শালি। ওকে। এবং রাতে ছিল ফ্রেন্ডের ওয়াইফের সাথে ছিল। ওকে। চিটাগং। তো চিটাগং আমরা 4 দিন ছিলাম। 4 দিন ঘুরলাম, পতেঙ্গা, তারপর ফয়েজ লেক, যা যা আছে 4 দিন ঘুরে টুরে আবার চলে আসলাম। ওকে আমি ময়মনসিংহ দিয়ে আবার ঢাকা ব্যাক করলাম। জি। এভাবে চলতে চলতে ওর ভার্সিটিতে একটা সংগঠন আছে, অঙ্কুর কালচারাল অর্গানাইজেশন, ও ওখানে যুক্ত হয়। আচ্ছা। তা আমার আবার সমস্যা নাই, আমি আবার সাংস্কৃতিক মনা, গান বাজনা পছন্দ করি। তো আমাকে বললো যে আমি যে একটা অর্গানাইজেশন যুক্ত হয়েছি, তুমি কে বলো? সে অসুবিধা নেই, ভালো। 11 শেষের দিকে মনে হয় ওদের একটা প্রোগ্রাম ছিল, পারফর্ম করবে, নাচ করবে, একটা গান গাবে। আচ্ছা। তো আমি যথারীতি গেলাম প্রোগ্রাম দেখতে। প্রোগ্রাম দেখে চলে আসলাম, ভালো পারফর্ম করলো ওখানে। এর মধ্যে যেতে যেতে ওর ফ্রেন্ডদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল আমার, বা ফ্রেন্ড বা সিনিয়র ভাই। তো সবার সাথে ভালো পরিচয় হলো, ভাই বোনের সম্পর্ক সবার সাথে। তারপর আসলো 2012 সাল। 2012-তে আমরা 3 ফ্রেন্ড মিলে ঘুরতে যাই। আচ্ছা। আবার তখন যাই সিলেটে ফ্যামিলি সহ। হানিও ছিল আমাদের সাথে, আমরা 3টা ফ্যামিলি গেলাম।
তা হানি আবার যেহেতু আমরা বিয়ে করিনি তখনও, আমার ফ্রেন্ডের ওয়াইফের সাথে ছিল, তো এভাবে ওখানে সিলেট 3-4 দিন ঘুরে আবার চলে আসলাম ঢাকাতে। এভাবে প্রতি বছরই তো যাওয়া প্রশ্ন। এগুলোর ফ্যামিলি জানতো যে আপনার সঙ্গে এভাবে মুভ করে? ওর ফ্যামিলি জানতো না, ওর ফ্যামিলি কখনোই জানতো না। তো এরপর আসলো 2013 গেলাম কক্সবাজার। ওই 3 ফ্রেন্ড মিলি আমরা এবার এভাবেই ঘুরি সবাই। কক্সবাজার ঘুরে আসার পর 2013-তে একদিন ফোন দিয়ে বললো যে ওর বান্ধবী একটা বিয়ে করবে। বান্ধবী বিয়ে করবে, আমাকে বললো যে বান্ধবী বিয়ে করবে, তোমাকে আসতে হবে আচ্ছা সাক্ষী হিসেবে। ওকে, তুমি সাক্ষী দিবা। তো আমি বললাম বিয়ে করে ভালো কথা, তো বান্ধবীকে দাও, বান্ধবীর সাথে কথা বলি। তো বান্ধবীর সাথে কথা বললাম, বললো যে ভাই আসলে সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করবো। তাই আমি বললাম যে যেহেতু আমি বড় ভাই, আমার তো কিছু বলার আছে ওখানে। তো বললাম যে তোমাকে কি প্রেশার দিচ্ছে নাকি বিয়ে করার জন্য, বা সিদ্ধান্তটা কি ভেবে চিন্তে নিছো? এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বিয়ে। তো বললো যে হ্যাঁ ভাইয়া সবকিছু চিন্তা ভাবনা করেই নিচ্ছি, আমরা এখন কোনো ফ্যামিলিকে জানাবো না, জাস্ট বিয়ে করে রাখবো। তো যথারীতি গেলাম, আমি গেলাম, বিয়ে হয়ে গেল দুজনের কাজী অফিসে। জি, বিয়ে হয়ে গেল পর আমি আবার চলে আসলাম ঢাকাতে। এভাবে আরো কিছুদিন যাওয়ার পর প্রায় 6 মাস পর, 6 মাস পর ওর আরেকটা বান্ধবী বিয়ে করবে। আমি বললাম তোমরা কি শুরু করলা, এই কয়দিন পর পর বিয়ে করতেছে, আমরা কবে বিয়ে করবো, আমাদেরও তো বিয়ে করতে হবে। বললো যে আমরা করব। তারপর ওর বান্ধবীর সাথে কথা বললাম যে ওর যেহেতু ওর বয়ফ্রেন্ডকে আমি চিনতাম, ওর ফ্রেন্ড। জি, তো বললাম যে ঠিক আছে আমি আসতেছি। আবার গেলাম, ওই কাজী অফিসে বিয়ে হলো ওদের। আমি ছিলাম বড় ভাই, মেয়ের বড় ভাই। ওকে, জাস্ট এতটুকু বলছিলাম যে ইনকেস কোনো ঝামেলা হলে আমাকে ঝামেলায় জড়াও না, কারণ ঝামেলায় পরে যারা সাক্ষী দেয় তারাই, মামলা মোকদ্দমা যদি হয় সাক্ষীদের উপর কিন্তু। তারপর বান্ধবীর বিয়ে হয়ে যায়। তারপর আসলে 2014 সাল। এর মধ্যে তো ওর ভার্সিটি প্রতি বছর একটা করে প্রোগ্রাম চলে, ওই অঙ্কুরের প্রোগ্রাম, যেটা আমি যাই, সবার সাথে পরিচয় হয় এবং রিহার্সেলও দেখতাম আমি। আমার কাছে ভালো লাগতো রিহার্সেল গুলো দেখতে, এবং ওখানে আমি স্পন্সরও করতাম। মানে ও যা করতো আমার সেটাই ভালো লাগতো, মানে যেভাবেই হোক ওকে হ্যাপি রাখার চেষ্টা করা। তারপর 2014 মে মাসে ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে বিয়ে করবো। তো আমি বললাম বিয়ে করবো তো মাথা ঠিক আছে? বলে হ্যাঁ, এত কিছু বুঝি না। বান্ধবীরাও ধরছে ওকে বিয়ে করার জন্য, যেহেতু 2টা বান্ধবী বিয়ে করছে। তাই আমি বললাম যে আসলে ওদের প্রবলেম আমাদের প্রবলেম কিন্তু 2 রকম। আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তোমার ফ্যামিলি অত সহজে মানবে না জিনিসটা। জি। তো বললো যে দরকার হলে বাবা মার পা ধরে বসে থাকবো, তুমি পারবা না বসে থাকতে? হঠাৎ করে ওর বিয়ের ব্যাপারটা মাথায় আসলো কেন? তখনও তো পড়ছিল 14, যেহেতু 2টা বান্ধবী বিয়ে করেছে, ওদেরও একটু ইন্সপিরেশন ছিল এই ব্যাপারে। আচ্ছা আচ্ছা, ওদের দল ভারী করার জন্য হতে পারে, বা তখনও কোন ইয়ারের স্টুডেন্ট? 2014 তো থার্ড ইয়ারে পরে। ওকে, থার্ড ইয়ারে। পরে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি তো বিয়ে করবোই, কারণ ওকে ছাড়া তো আর অন্য কোথাও সম্ভব না এখন, চিন্তাও করিনি কখনো। তো 2014 সালের জুন মাসে 6 তারিখে আমাদের ডেট ফিক্স করি বিয়ের। আপনারা নিজেরা ফিক্স করেন? আমরা নিজেরা ফিক্স করি। তো আমি আমার ঢাকা থেকে একটা ফ্রেন্ড নিয়ে যাই, আর একজন সম্পর্কে মামা হয় ওনাকে নিয়ে যাই। না, কিন্তু আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলেননি তার মানে? আমার ফ্যামিলিতে আমি কাউকে বলিনি, ওর ফ্যামিলিতেও কাউকে? ওর ফ্যামিলিতেও। বিষয়টা কি ছিল? আপনারা নিজেরা বিয়ে? আমরা চুপি চুপি বিয়ে করব এবং চুপচাপ থাকবো, মানে যখন সময় হবে তখন জানাবো। আচ্ছা, ওকে। তারপর 2014 জুন মাসের 6 তারিখে যাই ময়মনসিংহ গেলাম, কাজী অফিসে যথারীতি আমাদের বিয়েটা সম্পন্ন হয়। তারপর আমার ফ্রেন্ডরা ঢাকায় চলে আসে, আমরা দুজন তখন একসঙ্গে থাকলাম। যখন বিয়ে করি তো কাবিন নিয়ে একটা প্রবলেম ছিল। তাই আমি ভাবছিলাম যে 5 লাখ টাকা হয়তো কাবিন দিলেই হবে। আমার ফ্রেন্ডে বলেছিল 5 লাখ টাকা কাবিন, তো বললো যে না 10 লাখের নিচে হবে না। এটা ও বলেছে? ও বলেছে। আপনারা আগে ঠিক করেননি বিষয়টা? না, আগে ঠিক করা হয়নি। কাবিন নিয়ে তো অতটা মাথা ব্যথা ছিল না। ওকে, যে বিয়ে করবো, কাবিন তো কোনো ফ্যাক্ট না। তাই আমি বললাম যে ঠিক আছে 5 লাখ টাকা হোক। তো বললো যে না, ওর বড় বোনের বিয়ে হয়েছে, 10 লাখ টাকা কাবিন, এর নিচে এসে বিয়ে করবে না। ওকে, তা আমি রাজি হলাম যে 10 লাখ টাকা কাবিন, সমস্যা কি। তারপর বিয়েটা হয়ে গেল। তো বিয়ের পর ওই দিন আমরা ছিলাম এক জায়গায়। আচ্ছা, মানে আমাদের যে বাসর রাত বলতে যেটা বোঝায়। পরের দিন ওকে হলে দিয়ে আমি আবার ঢাকায় ব্যাক করলাম। তারপর যেভাবে চলতে থাকলো, ঠিক 4 মাস পর ওর সাথে আমার একটা ঝগড়া হয়, খুব মনোমালিন্য, ছোট একটা ব্যাপার নিয়ে। আমি একদিন শুক্রবার যেতে পারিনি ময়মনসিংহ, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ও এটা নিয়ে একটা ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে আমার মাকে ফোন দিয়ে বলে দেয় যে আমরা বিয়ে করছি, রেগে মেগে।
না কি হঠাৎ করে তো ঝগড়া হতে পারে না, নিশ্চয়ই কিছু একটা দাবি দেওয়া ছিল তার। না, দাবি দেওয়া না, ওই আমি ওর সমস্যা ছিল একটা, আমাদের মধ্যে ঝগড়া হতো, কিন্তু সপ্তাহে একদিন ঝগড়া হতোই আমাদের, তো সিলি সিলি ব্যাপার নিয়ে। এই আমার সকালে যাওয়ার কথা, আমি যদি 12টার সময় পৌঁছাই ওটা নিয়ে একটা ঝগড়া হতো। আচ্ছা। তারপরে যদি এক শুক্রবার যেতে না পারতাম ওটা নিয়ে একটা ঝগড়া হতো। আমার বাবা হয়তো ফ্রাইডেতে গ্রামের বাড়িতে যাবে, ওনাকে দিয়ে আসতে যেতাম, সেই কারণে হয়তো আমার মিস হতো এই ফ্রাইডে গুলা। জি। কিন্তু একটা মিস হলে আমি পরেরটাতে যেতাম। আচ্ছা। এটা এইসব ব্যাপার নিয়ে ঝগড়া হতো। তো ঝগড়ার এক পর্যায়ে সে আমার মাকে ফোন দিয়ে বলে দেয় যে আমরা বিয়ে করছি, যে আপনার ছেলে কেন ময়মনসিং আসে না। ওকে, মানে আপনি কি যাওয়া কমিয়ে দিয়েছিলেন কোনো কারণে? না, যাওয়া কমিয়ে দিন, আমি পরপর 2টা শুক্রবার মিস করেছিলাম। আচ্ছা। মানে আমার যাওয়ার কথা ছিল, সবকিছু রেডি ছিল, কিন্তু হয়তো এক শুক্রবার বাবা গ্রামে যাবে, আচ্ছা, ওই কারণে যেতে পারিনি। পরের শুক্রবার হয়তো বাবা অসুস্থ ছিল, যে কোনো একটা সমস্যা হবে, মানে 2 শুক্রবার মিস করেছিলাম। কেন মিস করলাম? এর আগেই সে আমার মাকে ফোন দিয়ে জানিয়ে দেয়। ওকে। তো বাসায় ঢুকে দেখি আম্মা কান্না করতেছে। তো আম্মাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। আম্মা কথা বলে না আমার সাথে, কথা বলে না। পরে বললো যে তোমার ফ্রেন্ডের নাম্বারটা দাও। ফ্রেন্ড বলতে আপনি বাসায় জানতো যে আপনি এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলেন বা এরকম কোন? না, আমার ফ্রেন্ড বলতে আমার ছেলে ফ্রেন্ড, আমার যে ছোটবেলা। ওকে ওকে। ওই ফ্রেন্ডের নাম, কারণ জানে, আম্মা জানে যে আমার যদি বিয়ে করে থাকি ওই ফ্রেন্ড নিশ্চয়ই জানবে। আচ্ছা। তো ফ্রেন্ড নাম হচ্ছে মিঠু। তো আমি তখন বুঝতে পারলাম যে আম্মা কি কিছু জানলো। পরে আমি ফ্রেন্ডকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম তুই কি আম্মাকে কিছু বলছিস? বলে না, কিছু বলিনি। তো কেন, কি হয়েছে? আপনার ফ্রেন্ড কি জানতো বিষয়টা? ও ফ্রেন্ড সাক্ষী ছিল। ওকে ওকে। আমি বললাম তুই কিছু বলছিস কিনা? আর কিন্তু কেউ জানে না, আমার কোনো ফ্রেন্ড সার্কেলও জানে না, ওই একজন ছাড়া। তো বলে যে আমি কিছু বলিনি। তখন আম্মার মোবাইলে আমি চেক করলাম যে কোনো কল আসছে কিনা, দেখি যে হানির নাম্বার থেকে কল আসছে। ওকে। কল আসছে প্রায় 5 মিনিটের মতো ডিউরেশন। তখন আমি বুঝে গেলাম যে কিছু একটা হয়েছে। তো ওকে, হানিকে ফোন দিলাম যে তুমি কি আম্মাকে বলছো কিছু? বলে হ্যাঁ বলছি। তখন সরি বলতেছে আমার কাছে, বলে আসলে ভুল হয়েছে, আমার আগের মাথায় বলে ফেলছি। তো বলে ফেলছে, তখন আমি আবার আম্মার পা ধরে মাপ চাইলাম যে আম্মা আসলে ভুল করছি। ওর বিয়ে ঠিক হয়ে যাচ্ছিল, বাসা থেকে প্রেশার দিচ্ছিল, এই কারণে বিয়েটা করে রাখা, আর কিছু না। তা আমার একটা কথা ছিল যে তোমার সম্পর্ক আছে আমরা জানতাম, আমরা তো না করতাম না কখনো, এভাবে কেন করলা? আমরা সবাই যেতাম ওখানে। এভাবে আম্মা আমার সাথে প্রায় 6 মাস কোনো কথা বলেনি। এরপর আবার আমরা একটা ট্যুর দেই নেত্রকোনা। জি। ওই সেই 3 ফ্রেন্ড মিলে। না কিছু বলে, আমার বাবা তো কিছু বলতে পারতো। আমার বাবা কিছুই জানে না এই ব্যাপারে। তো মা বলে দেয়নি ঘটনার পরে? না, আমার বাবা স্টিল নাও কিছুই জানে না। কি বলেন আপনি? আমার বাবা কিছুই জানে না, এখনো কিছু জানে না। Life is more than drama, আমরা সবসময় বলি। সো এভরিথিং ইজ পসিবল ইন লাইফ। ওকে, আমরা একটু আগাই সামনের দিকে। হ্যাঁ, তো মা কিছু বললো না? আপনি মাকে বললেন না যে মা তুমি এটা বলো না, বা মাকে সরি বলা কিছু? মাকে, মা পা ধরে বসেছিলাম আমি। আচ্ছা, তারপর মা কি বললো? বসে অনেকক্ষণ কান্না করলাম। আম্মা খুব কষ্ট পাইছে, মনে হয় আমার মৃত্যু সংবাদ পেলে মনে হয় এত কষ্ট পেত না, মানে এই খবরটা পেয়ে যতটুকু সে কষ্ট পাইছে। কারণ আমি ছিলাম আমার মার খুব পছন্দের একটা ছেলে। জি। আমাকে বেশি পছন্দ করে বাসা সবার থেকে। তো আমি আমার মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেও যাই, বলা হয়নি এগুলা। বিভিন্ন ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ আমি আম্মাকে নিয়ে ঘুরি। তো আম্মার সাথে আমার রিলেশনটা ছিল অন্যরকম। আম্মা জানতো ওর সাথে আমার রিলেশন আছে। তা আম্মার একটা কথাই ছিল যে বিয়ে করছো জানাইতে পারতো আমাদের, আমরা যেতাম আমার ফ্যামিলিতে। তো এভাবে আম্মা 6 মাস আমার সাথে কোনো কথা বলেনি। 6 মাস পর আস্তে আস্তে ঠিক হয়। তারপর আসলো 2015 সাল। 2015 সালের দিকে আমরা একটু বিরিশিরি ট্যুর করি ফ্যামিলি, মানে আমার ফ্রেন্ডের ফ্যামিলি সহ। ওকে। 3 ফ্রেন্ডের ওয়াইফ, আমি ড্রাইভ করে যাই। সব জায়গাতে আমি ড্রাইভ করে যেতাম। মানে আমাদের 3টা গ্রুপ ছিল এই 3 জনের। তো বিরিশিরি ছিলাম 2-3 দিন, 2 দিন ছিলাম ওখানে। তারপর বিরিশিরি থেকে আসার পর একদিন ওর সাথে রাতে কথা বলছিলাম, তখন প্রায় রাত 2টা বাজে। তো আমি দেখলাম যে ওই কিছুটা অ্যাবসেন্ট মাইন্ডের, মানে আমার কথা সে ঠিক মতো শুনতেছে না, মানে ফোনটা রাখার জন্য সে ব্যস্ত। 2টা কি 2:30 বাজে তখন। তো আমার অনেক চেষ্টা করতেছে কথা বলার জন্য, কিন্তু আমার সাথে কোনোভাবেই আগাচ্ছে না কথাতে। তো একটা পর্যায়ে ফোন রেখে দিলাম। তো আমার একটু সন্দেহ হলো, এরকম করতেছে কেন, মানে মনে হচ্ছিল কারোর সঙ্গে চ্যাটিং করতেছে এরকম কিছু। আচ্ছা। তো 2014 সালে আবার বিয়ের পর আমাদের দুজনের পাসওয়ার্ড একই ছিল ফেসবুকের। আচ্ছা। আমি কখনো ঢোকা হয়নি, ওরটাও যা আপনারটাও তাই? ওরটাও যা আমারটাও তাই। এটা ওই করেছিল, কিন্তু ও আমারটাতে ঢুকতো বিভিন্ন সময়, আমার কখনো ঢোকা হয়নি। পরে আমি ওর মেসেঞ্জারে ঢুকলাম। ঢুকে দেখি সে একটা ছেলের সাথে চ্যাটিং করতেছে এবং
ভাষাগুলো খুব নোংরা, ওকে। খুব নোংরা ভাষা। আপনি বাড়িতে ঢুকে আপনি বসেছিলেন, মানে কি কি কথাবার্তা? যখন দেখলাম চ্যাটিং এর, মানে প্রথম এটাই ছিল, আসো তোমাকে, মানে আমার চোখে যেটা পড়ছে, আসো তোমাকে আজ না আরেকদিন, মানে এরকম কিছু কনভারসেশন। তো এইভাবে বেশ কিছু নোংরা, মানে এত নোংরা ভাষা আমি কখনো শুনিও নি, দেখিও নি। আর ওর সাথে আমার এরকম কখনো হয়নি, প্রশ্নই আসে না। আচ্ছা, এগুলো ধরনের কথাবার্তা কখনো না, কখনো এই ধরনের নোংরা কথাবার্তা ও পছন্দ করতো না, আমি পছন্দ করতাম না। তো কিছুক্ষণ প্রায় 3-4 মিনিট দেখার পর আর নিতে পারছিলাম না তখন জিনিসগুলা। একটা পর্যায়ে ছেলে বলতেছে তোমার একটা ছবি পাঠাও, টপলেস ছবি। ও একটা ছবি পাঠায়, টপলেস পাঠায় না, জাস্ট ওড়না ছাড়া একটা ছবি পাঠায়। এটা মানে ও পাঠায়, আপনি ওখানে বসে আছেন, আমি দেখছেন? দেখতেছি স্টিল নাও আমার চোখের সামনে। ওকে। ও ছবিও পাঠায়, কিন্তু ছেলে বললো এই ছবি কেন, আমি তো এই ছবি পাঠাতে বলিনি। তো বললো যে এর বেশি পসিবল না। ওকে। এর বেশি পসিবল না। তখন আমি ওকে ফোন দিলাম, আমি পারছিলাম না তখন, মানে আমার সব ভালোবাসা, বিশ্বাস এক মুহূর্তে জিরোতে চলে আসলো, যে আমি কি দেখলাম এটা। পরে ওকে ফোন দিলাম যে কি করতেছ। ও বললো যে এক জুনিয়র নক দিছে, একটা রিপ্লাই দিলাম। জুনিয়রটা কে? বলে ঈশিতার কাজিন, ওর বান্ধবী ঈশিতা, ওর কাজিন। ও কি করে, কোথায় থাকে, সবকিছু যখন ও বল তুমি এমন করতেছো কেন, মানে এত কিছু কেন জিজ্ঞেস করতেছি আমি। তখন আমি একটু ভাষা খারাপ করলাম, না তুই জানিস না কেন করতেছি আমি এরকম। ওই কনভারসেশনের মধ্যে কথা আপনি ইন্টারাপ্ট করে ফেললেন? হ্যাঁ, আমি তো তখন ফোন দিয়েছি তাকে, মানে আপনার ওয়াইফকে ফোন দিয়েছেন? আমার ওয়াইফকে ফোন দিয়েছি। আচ্ছা, তো কনভারসেশন চলতেছিল এই অবস্থায় ফোন দিয়েছেন? ওই অবস্থায় ফোন দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে বলেছি কি করো, মানে আপনি কন্ট্রোল করতে পারেননি, কন্ট্রোল করতে পারিনি তখন আমি। দ্যাট ইজ অ্যানাদার বিগ মিস্টেক। ফাইন, আমি আসলে বিগ মিস্টেক বলবো কি, মানে মাথা তখন আসলে হয়তো ওনার ঠান্ডা ছিল না, যে কারণে উনি এটা করে ফেলেছেন। বাট এটা খুব খুব ঠান্ডা মাথায়, যেহেতু পাসওয়ার্ডটা আপনার কাছে ছিল, জি, খুব ঠান্ডা মাথায় আপনি পুরো ঘটনাটাকে রিভিল করতে পারতেন। আমি কখনোই ঢুকিনি। আচ্ছা, জীবনে কখনো ঢোকেননি, শুধু সন্দেহ হচ্ছে বলে ঢুকেছেন। সন্দেহ হয়েছে। বাট হোয়াট হ্যাপেন ইন হার লাইফ, সরি ইন হিজ লাইফ, সো ওইটাই আমরা আমাদের এখানে প্রচার করছি। বাট টুকি টুকি কয়েকটা জায়গায় যদি কখনো আপনার লাইফে এরকম সিচুয়েশন ফেস করতে হয়, দুই একটা জাস্ট একটু টিকা টিপ্পণী করছি, এই কারণে যদি হয় কখনো, তাহলে আপনি যেটা করবেন, প্রথমত সন্দেহ করা ভালো কিছু না, তারপরে যদি সন্দেহ করে যদি ভিতরে গিয়ে এরকম কোনো কিছু পানও, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে, দেন মাথা ঠান্ডা রেখে পুরো ঘটনাটা রিভিল করাটা খুব জরুরি। কেন জরুরি সেটা হয়তো আমি অনুষ্ঠানের শেষের দিকে গেলে আপনাদেরকে বলবো। তারপর তো বেশ কিছুক্ষণ রাগারাগি করলাম তার সাথে, এবং তখনই ব্রেকআপ করে দিলাম। তোমার সাথে ফার্দার আপনি বলেছেন ওকে যে, ওকে বলেছি যে আমি কি দেখেছি বা কি হয়েছে না? হ্যাঁ, ও জানে, ও তখন বুঝতে পেরেছে। পুরো জিনিসটা বলে আমি ওকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিলাম তখন। ও, আপনি স্ক্রিনশটগুলো নিয়ে নিয়েছেন? 2-3টা নিয়েছিলাম। এগুলো আছে আপনার কাছে এখন? ডকুমেন্টস আছে, আমার কাছে আছে, স্ক্রিনশট আছে। ওকে। তো আমি ওকে আবার এই স্ক্রিনশটে পাঠিয়ে দিয়েছিলাম। তো তখন খুব সরি বললো। আপনি ঘটনাটা জানতে চাইলেন না যে কি হয়েছে তোমাদের মধ্যে? হ্যাঁ, ওই বলতেছে জুনিয়র, তো জুনিয়রের সাথে এরকম রিলেশন কেন তোমার? জুনিয়র বলতে ওর ডিপার্টমেন্টের জুনিয়র? না না, ও ঢাকায় থাকে, বান্ধবী কাজিন। ওই একদিন ময়মনসিং গিয়েছিল, সেখানে তার সাথে পরিচয় হয়েছে। তোর সাথে দেখলাম প্রায় 15 দিন যাবত এরকম চ্যাটিং হচ্ছে। আপনাদের মধ্যে কি এমন কোনো ব্যাপার ছিল যে কারণে ও এই ধরনের কাউকে দিয়েছে, নাকি এগুলোর হ্যাবিচুয়াল ব্যাপার ছিল যে হঠাৎ করে হচ্ছে? না, এটা আমি ওই দিনই প্রথম জানতে পারি, এর আগে কখনো আমার ইয়ে ছিল না। আপনি তো একটা বিষয় নিশ্চিত যে একটা মেয়ে সাধারণত আমরা দেখি যে এই ধরনের সম্পর্কে গেলে তার সঙ্গে সম্পর্কটা খুব ডিপলি থাকে, আইদার খুব ডিপলি থাকে অথবা এটা অন্যরকম ব্যাপার স্যাপার। তো আপনি কি নিশ্চিত হলেন সম্পর্কটা আসলে কি ছিল? আমি দেখলাম ওদের সাথে একদিন দেখা হয়েছিল মাত্র। আচ্ছা, একদিন দেখা হয়েছিল, ছেলেরা ময়মনসিং গিয়েছিল। হ্যাঁ, এরপর থেকে এর সাথে এই বিগত 15 দিন যাবত একই রকম চ্যাটিং করতেছে। ও, মানে এটা আসলে কোনো অ্যাফেয়ার ছিল না? না, অ্যাফেয়ার ছিল, বাট এটা এক ধরনের ভার্চুয়াল কি বলা যেতে পারে, এক ধরনের ফিজিক্যাল ইন্টিমেসি। হ্যাঁ, সেরকম। ওকে, ভার্চুয়াল, তার সঙ্গে রিলেশন ছিল না, জাস্ট ও জুনিয়র। ওকে। তো আপনি তাকে জিজ্ঞেস করলেন না যে তুমি এই ধরনের সম্পর্ক কেন করছো বা এটা? জিজ্ঞেস করেছি, সে সরি বলছে, তখন ভুল হয়েছে তার। সরি বলার পর আপনি রিয়াক্ট করেছেন, বাট আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন যে কেন এটা হচ্ছিল তোমার, মানে তুমি কেন এই ধরনের সম্পর্কে জড়াচ্ছ? সে এরকম কিছু আমাকে বলেনি, সে চুপ ছিল, মানে এরকম অ্যান্সার আমি পাইনি। এবং আমি তখনই বললাম যে আসলে এরপর থেকে তোমার সাথে আমার যোগাযোগ। এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, সরি ফর দিস ইন্টারাপশন, মানে লিগালি যদি কখনো, মানে এটা তো লিগালি অন্যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কখনো এই ধরনের কোনো সিচুয়েশনে পড়ে যান কেউ, বা যদি দেখেন যে অপরপক্ষ এই ধরনের একটা ইন্টিমেসির মধ্যে চলে গেছে, সেটা ভার্চুয়ালি হোক বা যে কোনো কিছুতেই হোক না কেন, এটাকে আমাদের যে রিয়াকশনটা সেই মুহূর্তে হয় ওনার লাইফে, যেটা ওনার যে রিয়াকশনটা হয়েছে সেটাই স্বাভাবিক হয়তোবা, কিন্তু খুব ঠান্ডা মাথায় ডিল করাটা খুব জরুরি। এই কারণে জরুরি যে এটা আপনারা একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বললেই হয়তো বুঝতে পারবেন যে আমাদের ভার্চুয়াল বলয়টা আমাদেরকে যত বেশি ফ্রি করে দিয়েছে, ঠিক তত বেশি আমাদের মনের ভিতরে বিভিন্ন রকমের জিঘাংসা, সেটা সবার জীবনেই কম বেশি এই জিনিসগুলো আছে।
বের করে নিয়ে আসতে পেরেছে। হয়তো বা ভার্চুয়ালি আমরা এভাবে মুভ না করলে হয়তো এগুলো কখনোই এক্সপ্রেস হতো না, কিন্তু যেহেতু আমাদের অপরচুনিটি আছে সে কারণে আমরা এই জিনিসগুলো করি, এবং করতে গিয়ে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক, একটা সুন্দর সম্পর্ক, একটা ভালো সম্পর্ক, এটা ভয়ঙ্কর রকমভাবে বিপদের মধ্যে পড়ে। এবং যদি কখনো এই ধরনের সিচুয়েশন ফেস করেন, লাইক আপনি করছেন না, আপনার অপরপক্ষ হয়তো বা ইনভলভ, সেক্ষেত্রে আপনার মাথা ঠান্ডা রেখে পুরো বিষয়টাকে ডিল করাটা খুব জরুরি ফর বেটারমেন্ট, মানে আপনাদের দুজনের জন্য। বিকজ এটা এই ধরনের ব্যাপার আসলে সম্পর্ক ভাঙার জন্য যেমন লজিক্যাল, ঠিক একইভাবে আমার কাছে ইললজিক্যালও মনে হয়। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। হ্যাঁ বলুন। তারপর তো তার সঙ্গে বেশ কিছু ঝগড়া হলো, পরে বললাম যে তোমার সাথে আর আমার সঙ্গে যোগাযোগ করবা না, আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। মানে সবকিছু এখন জিরোতে চলে আসলো হুট করে এই জিনিসগুলো দেখার পর। তো সে অনেক সরি বললো, কান্নাকাটি করলো, আর হবে না এরকম, সে ভুল করছে। পরে কি করবো, 7-8 দিন পর আবার তার সাথে আমি ক্ষমা করে দিলাম যে ঠিক আছে, আর ফার্দার যাতে এরকম কিছু না হয়। 7-8 দিন পর আপনি নিজেই থাকতে পারেননি? হ্যাঁ, নিজে। আমার ওই যে বললাম, আমার একটা ওর চিঠিটা পড়লে আমি কিছু, মানে তখন আমার কিছু মনে থাকতো না, ব্লাইন্ডলি ইমোশনালি অ্যাটাচড। এক্স্যাক্টলি। এবং সে কারণেই আপনি ভাবে রিয়াক্ট করছেন, সে কারণেই আপনি আবার 7 দিন পরে ফিরে আসছেন। নইলে আসলে এগুলো আসলে লজিক দিয়ে চিন্তা করার বিষয়, আপনার জায়গা থেকে সেটা খুব স্বাভাবিক ছিল। আমি সেই ওই কান্নাগুলো যখন চিন্তা করতাম, সে যে কান্নাগুলো করতো, রাইট, ওগুলো চিন্তা করে তখন আমি ভুলে যেতাম সবকিছু। পরে আমি তাকে বললাম যে এরকম আমি খুব কষ্ট পাইছি। সে বলছে না, সে তার ভুল হয়েছে, সে ভুল স্বীকার করেছে, এরকম কিছু করবে না। তো এভাবে গেল। এর মধ্যে তো বিয়ের জন্য প্রেশার দিচ্ছি আমি, যে তুমি বাসায় কথা বলো। আমার বাসা থেকেও চাপ দিচ্ছে যে কি ব্যাপার, বিয়ে করছো, বউ উঠে নিয়ে আসো এখন। এরকম কিছুদিন চলার পর ও আবার ইয়েতে চলে আসে, ইন্টার্নি করার জন্য 3 মাস ঢাকায় থাকে। আচ্ছা, 3 মাস ঢাকায় থাকে। তখন কি আপনি মাঝে মাঝে ওর ফেসবুকে উকি মারতেন ঘটনার পরে? পাসওয়ার্ড চেঞ্জ করেছিল এরপরে। ও পাসওয়ার্ড চেঞ্জ করলে আরো সন্দেহ হওয়ার কথা। পাসওয়ার্ডটা আপনাকে দেয়নি? আর না, পাসওয়ার্ড আমিও নেইনি, ও দেয়নি। মানে সম্পর্ক তখন ওইভাবে মানে বিশ্বাস চলে এসেছিল যে না, ও এরকম কিছু করবে না। আচ্ছা, এরকম কিছু করবে না। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি। জি। সেটা হলো যে এই পাসওয়ার্ডটা যে দুইজনের একই রকমের পাসওয়ার্ড ছিল ফেসবুকের, জি, এটা কি আপনি মনে করেন সম্পর্কের জন্য ঠিক? মানে আজকালকার যুগে অনেকেই এটা করে। এটা অনেকের জন্য ঠিক না। আমি বেসিক্যালি মনে করি, আমি শুধু জানতাম, কিন্তু আমি কিন্তু ঢুকতাম না কখন। আমি কখন ব্যক্তিগতভাবে পছন্দ করি না যে আরেকজনের ইয়েতে ঢোকা, কিন্তু আমার জাস্ট একটু সন্দেহ হয়েছিল দেখে আমি তখন ঢুকেছিলাম জিনিসটা, যে আসলে ব্যাপারটা কি। না, সেটা তো আপনি সন্দেহ হয়েছিল বলে ঢুকেছেন। তো পাসওয়ার্ড আমি ব্যক্তিগতভাবে যদি বলি, এটা রাখা ঠিক না। কেন ঠিক না? এটা একজন মানুষের ব্যক্তিগত ব্যাপার, সে ইয়ে করতে। কিন্তু আমরা ভালোভাবে এখন বাসি কাউকে, তখন তার ব্যক্তিগত বলে কোনো কিছু থাকে না, আমরা সব বিষয় ইন্টারফেয়ার করতে চাই। সব বিষয় সেই হিসেবে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়, মানে একই পাসওয়ার্ড ছিল আমাদের। যে আমি সেটা একটা বিগ মিস্টেক আমরা মনে করি। সেরকম কিছু করছি না, আমার পাসওয়ার্ড জানার অসুবিধা কোথায়? একটা জিনিস মনে রাখবেন, যারা এখানে শুনছেন, যারা ভালোবাসেন এবং যাদের পাসওয়ার্ড এক, তাদের সবার প্রতি সম্মান রেখেই বলছি, ভালোবাসেন, ভালোবাসার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু ভালো এমন ভাবে বাইসেন না যাতে একজনের নাক আরেকজনের, মানে আমি আসলে কিভাবে বোঝাবো ঠিক বোঝাতে পারছি না, মানে ইন্টিমেসিটা এমন জায়গায় নিয়ে যায় না যেখানে কোনো ব্রিদিং স্পেস নাই। ওই ব্রিদিং স্পেস না থাকলে গ্রো করা যায় না, একটা সময় মরে যায়। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত আছে। আপনি যেটা বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার বিষয়। আপনি হয়তো আপনার সাইড থেকে মনে করতে পারেন, না না, আমার গার্লফ্রেন্ড কখনোই এরকম হতে পারে না, আমি তাকে এত ভালোবাসি। একইভাবে হয়তো বা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড সম্পর্কে ইমপ্রেশনটা রাখছে, এই ইমপ্রেশনটা রাখেন, রেসপেক্ট রাখেন, বাট আমি মনে করি এই রাখার জায়গাটা থেকে একটা দূরত্ব রাখেন। কারণ দরকার কি, যেটা হয়তো এক ঝলক দিয়েই হয়তো বা সামনে থেকে হারিয়ে যাবে, সেটাকে জীবনে পার্মানেন্ট করে নিয়ে নিজেদের মধ্যে মানে জটিলতা তৈরি করার প্রয়োজনটা কি? জি হ্যাঁ। তারপর যাই হোক, পরবর্তীতে যখন পাসওয়ার্ড চেঞ্জ করে আমি কিছু বলিনি তখন, ঠিক আছে, ওই একজনের ব্যক্তিগত জিনিস না ঘাটাই ভালো। রাইট। কারণ ঘাটতে গিয়ে তার সঙ্গে আমার একটা ব্রেকআপের মতো সিচুয়েশন তৈরি হয়েছিল। পরে আবার তাকে বিশ্বাস করলাম যে না, সেরকম কিছু করবে না। আমার পাসওয়ার্ড আমি চেঞ্জ করি না, আমার পাসওয়ার্ড ওরকমই ছিল, ওকে, যেটা ছিল। এরপর সে 3 মাস ঢাকায় থাকে ইন্টার্নি করার জন্য। ওকে, 3 মাস কন্টিনিউ তাকে আমি সময় দেই বলতে, সে ওর বোনের বাসা তখন মোহাম্মদপুর ছিল। জি। ওখান থেকে তাকে আনা, তাকে অফিস থেকে বাসায় দিয়ে আসা। আমার নামে একটা কমপ্লেন ছিল বান্ধবীদের কাছে, ওর যে আমি নাকি তাকে সময় দেই না। আচ্ছা। টানা 3 মাস আমি তাকে ফুল সময় দিয়েছি। বান্ধবী তো দেখছে আমাকে, এই সকাল থেকে মিরপুর থেকে মোহাম্মদপুর আসতাম, ওকে পিক করে ওকে অফিসে দিয়ে আমি আবার চলে যেতাম অফিসে। আবার বিকেলবেলা আমি চলে আসতাম, ওকে ওর বাসায় ড্রপ করে আমি বাসায় ব্যাক করতাম, টানা 3 মাস। তারপর ওর 2016 সালে তো এমএস কমপ্লিট করে, 2017-তেও একটা জবে জয়েন করে। আচ্ছা। 2017 একটা প্রাইভেট ভার্সিটিতে সে লেকচারার হিসেবে জয়েন করে। ওকে।
তো তারপর ও তো বিয়ের চাপ তো আমি দিচ্ছিলামই, যে বাসায় কথা বলে এখন ও বলতো যে না আগে মাস্টার শেষ হোক, জব করি, তারপরে বলে জব করলে আমার বাসায় আমার একটা আলাদা রকম পাওয়ার থাকবে কথার, তখন আমার কথা বাবা মা শুনবে। যাই হোক জবে জয়েন করে 2017 সালের মে মাসে, আচ্ছা মে মাসে জয়েন করে। তারপরেও চাপ দিচ্ছিলাম যে প্রথমে বললাম যে ট্রিট দিব কবে, জব উপলক্ষে একটা ট্রিট চাইলাম। তো বললো যে দিব, আমি ট্রিট দিলাম প্রথম দিন। তো বললো যে স্যালারি হোক তারপর ট্রিট দেব। আচ্ছা, তো 2 মাস হয়ে গেল, তো আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তুমি স্যালারি পাওনি? তো বললো যে হ্যাঁ স্যালারি পাইছি। তো স্যালারি পাইছো, তুমি জানাইলা না আমাকে? এটা তো একটা খুশির খবর, এই এতদিনের একটা রিলেশন, সে প্রথম জব করলো, রাইট, প্রথম একটা স্যালারি পেয়ে, তো সে আমাকে জানানো উচিত ছিল। আমি খুব কষ্ট পাইলাম, মানে আপনার হাজবেন্ড হিসেবে সেটা এক্সপেক্ট করতেছে। হ্যাঁ, যে একটা খুশির খবর এটা, রাইট, যে আমার ওয়াইফ আজকে প্রথম স্যালারি পাইছে, চলো আজকে খাবো। তো সেই ব্যাপারটা আমি খুবই কষ্ট পেলাম। আমি অতটা কষ্ট পাইনি যখন ইয়ে তার চ্যাটিং গুলো আমি জেনে যতটা কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে বরং এটাতে বেশি কষ্ট। এটাতে আমি কষ্ট বেশি পেয়েছি। এটা আমার একটা এক্সপেকটেশন ছিল যে খুশি হয়ে আমাকে সবার আগে খবর দিবে যে আমি আজকে স্যালারি পাইছি, চলে আসো খাবো একসাথে। এরকম কিছু হয়নি। 2 মাস পর আমি আর তাকে বলিনি কখনো ট্রিটের কথা। তো আস্তে আস্তে দেখলাম যে তার কিছুটা কিপটামি স্বভাব চোখে ধরা পড়লো আমার 2 মাস পর, চাকরিতে জয়েন করার 2 মাস পর থেকে, যেটা আগে কখনো পড়েনি। আচ্ছা, পড়েনি বলতে আগে কখনো দরকার হয়নি এরকম, কারণ আগে তো যেখানে যেতাম সব খরচ আমি করতাম। তো চাকরিতে জয়েন করার পর আমার একটা এক্সপেকটেশন বাড়লো, এই যে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাই, একদিন তো আমার ওয়াইফ বিল দিতেই পারে, কেউ এখন জব করে, সেরকম একটা আমার এক্সপেকটেশন ছিল। আচ্ছা, তো সেটা সে কখনোই করতো না। তো এই যে তার একটা কিপটামি সব ধরা পড়লো আস্তে আস্তে, এটা ভালো লাগতো না আপনার? আমার ভালো লাগতো না। একদিন তো বিল দিতেই পারে, আমি তো এত বছর দিয়ে আসলাম তাকে, সে যা চাইছে, সার জামা কাপড় এভরিথিং, অনেকগুলো বলে লাভ নাই, যা যা দরকার ছিল। না, ওয়াইফ কিপটে হোক সেটাতে সমস্যা নাই, কিন্তু হাজবেন্ডের ক্ষেত্রে কিপটে হওয়াটা খারাপ, মানে ভালো না। এটা 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 কোনো হাজবেন্ড পছন্দ করে না। আমার খুব খারাপ লাগতো এই জিনিসগুলো, কিপটামি। মানে আমি কিপটা পছন্দ করতাম এমনিতেও। দুজনের ক্ষেত্রে কিপটা হবেন না প্লিজ। আমি ওপেন ছিলাম, আমি 2 হাত ভরে খরচ করছি তার জন্য। ওকে, মানে এবং এই বিভিন্ন জায়গায় গেছি, সব 5 স্টার হোটেল বলেন, মানে এভরিথিং, আমার এইসব ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করিনি তার সাথে। তো এইভাবে আস্তে আস্তে তার কিপটামি স্বভাবগুলো ধরা পড়লো। তো আমি আর কখনো বলি যে ঠিক আছে কিপটা নিয়ে আমার সংসার করতে হবে। আস্তে আস্তে কিপটামিটা চরম আকার ধারণ করতেছে। আমি কি বলতে যাচ্ছি না, বললে আবার বেশি ছোট লোকই দেখা যাবে। না বলেন বলেন, আপনার কাছে যেটা যেরকম লেগেছে সেরকমই তো বলবেন, সমস্যা কি? হ্যাঁ। তো একদিন ও বাজার করবে। আচ্ছা, বাজার করবে, তো আগোড়ায় ঢুকলাম দুজনে, ঢুকে দুজন বাজার করছি। ও প্রায় 1700 টাকার বাজার করলো। এর মধ্যে আম্মা ফোন দেয় আমাকে যে আসার সময় 2 ডজন ডিম নিয়ে এসো। তো আমি ওই 2 ডজন ডিম কিনলাম। এখন ডিম কিনে যখন বিল দিব, দুজনে বিল দিতে গেলে তো খারাপ দেখা যায় জিনিসটা। দুজন একসঙ্গে শপিং করলাম, বিল দুজন কিভাবে দিই আলাদা আলাদা। তোকে বললাম তুমি বিলটা তো আমি দিচ্ছি তোমাকে পরে। তো বিল দিয়ে দিল। তো যখন বাসায় যাও নামার সময় ওকে আমি 200 টাকা দিয়ে যে বিলটা রাখো। ও যখন টাকাটা নিল তখন আমি লজ্জায়, মানে আমি লজ্জা পাচ্ছিলাম যেটা কিভাবে নিল সে। অ্যাটলিস্ট তো বলতে পারতো যে টাকাটা লাগবে না। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব মারাত্মক, খুব মারাত্মক। এটা তেমন কিছু না 200 টাকা, কিন্তু এটা 2 কোটি টাকার পরিমাণ ক্ষতি। আসলে ভ্যালু নির্ধারণ করা সম্ভব না, আমি যে কারণে এভাবে বললাম। তাও মানে ভেরি ভেরি মানে ভেরি আগলি। এবং আমি বলছি না ওনার ওয়াইফ ওনার ক্ষেত্রে ইনজাস্টিস হয়েছে, বাট এটা সবার ক্ষেত্রেই হয় কম বেশি। দেখবেন যে দুজন মানুষ দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু দুজন মানুষ যখন একই ঘরের মধ্যে থাকা শুরু করে তখন দেখবেন যে অনেক ভুলগুলো চোখে পড়ে। সো আমরা মনে করি বিয়ে তো করেই ফেলেছি, ঠিক আছে, এবার যেরকম ইচ্ছে সেরকম ভাবে বাঁচি। বিগেস্ট মিস্টেক ওই সময় থেকেই ভাঙন শুরু হয়। সো বিয়ের পরে অন্তত 1, 2, 3, 4 বছর নিজেকে ঘরের মধ্যেও কিছুটা হলেও প্রেজেন্টেবল জায়গাটা রাখা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি ঘর বলতে শুধু ঘর বোঝাচ্ছি না, আচার আচরণ সব দিক থেকেই বোঝাচ্ছি। হ্যাঁ, তো এটা তো আমি খুব কষ্ট পাইলাম যে আসলে এরকম কেন। অ্যাটলিস্ট না করতে পারতো না, লাগবে না। যত বছর তো আমার পেছনে কম টাকা খরচ করিনি, 200 টাকার। যাই হোক, পরে খুব কষ্ট পেলাম। পরে ওর বান্ধবীকে ফোন দিলাম আমি। ওর বান্ধবীকে ফোন দিয়ে বললাম আচ্ছা একটা এমসিকিউ অ্যান্সার দাও তো। বলে কি ভাইয়া? তোমার বান্ধবী একটা কিপটা, মিতব্যয়ী, হার কিপটা। ওকে বলছেন এটা? ওর বান্ধবীকে। ওর বান্ধবীকে? আছে। আমি বান্ধবীকে বলছি একটা আমাকে এমসিকিউ অ্যান্সার দাও। বলে কি ভাইয়া? যে তোমার বান্ধবী একটা কিপটা, কঞ্জুস, হার কিপটা, মিতব্যয়ী, কোনটার মধ্যে পড়ে? তো বান্ধবী হেসে দিয়ে বলো ভাইয়া সবগুলা। বলে কেন, আপনি জানতেন না? আসলে আমি কি করে জানবো, আমার পক্ষে তো জানা সম্ভব ছিল না। আমি তো কখনো এই অ্যাটিটিউড গুলো দেখিনি, যে এখন খেয়াল করতেছি জিনিসগুলা। ওকে। তো
তো পরে মেনে নিলাম জিনিসগুলো, যে ঠিক আছে কিপটা হলে ভালো, যে আমার অ্যাটলিস্ট সঞ্চয় করতে পারবে, আমার খরচগুলো কমাতে পারবে অ্যাটলিস্ট। আমি আবার একটু খরচ বেশি করি, আচ্ছা, সেই হিসেবে ভাবলাম যেটা কোনো সমস্যাই না। তারপর ও আবার জবে জয়েন করার পর থেকে একটা অনলাইন বিজনেস শুরু করে, ওকে, কাপড় চোপড় ইয়ে করার জন্য। তো আমি বিভিন্ন সময় যেতাম ওর সাথে, শপিং টপিং যেতাম। তো অনলাইন বিজনেস শুরু করার পর একদিন আমরা একটা রেস্টুরেন্টে খাচ্ছিলাম, খাওয়ার অবস্থা ওর মোবাইলটা বন্ধ হয়ে যায়। ওকে, ওর মোবাইল ওরই রিপ্লাই দিচ্ছিল ইয়ে অনলাইনের, কাস্টমার যারা নক করছিল ওদের রিপ্লাই দিচ্ছিল। তোর মোবাইল বন্ধ হয়ে যাওয়ার পর সে আমারটা দিয়ে লগ ইন করে। ওকে, আমার মোবাইল দিয়ে লগ ইন করে, একটা পর্যায়ে আমার মোবাইল বন্ধ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়। তো পরে তাড়াতাড়ি করে বাসায় চলে গেল, যেহেতু রিপ্লাই আসতেছে কাস্টমারদের রিপ্লাই দিতে হবে। ও বাসায় চলে গেল, আমি বাসায় চলে গেলাম। তো বাসায় গিয়ে মোবাইল অন করে কল দিলাম যে বাসায় চলে আসছি আমি। তারপর মেসেঞ্জার একটা মেসেজ আসলো, মেসেজটা দেখলাম, দেখি যে আমি চিনি না, আমি ভাবছি আমার মেসেঞ্জার। ওর মেসেঞ্জার ওপেন হয়েছিল। ওর মেসেঞ্জার আপনার মোবাইলে ওপেন? আমার মোবাইল ওপেন, ওই যে ও তখন রিপ্লাই দিচ্ছিল ওকে মেসেঞ্জারে। তো যে রিপ্লাইটা দেখলাম, মানে খুব ওইটা আরো ভয়াবহ আমার চোখে যেটা পড়লো। একটা ছেলে ওকে নক দিয়েছে নোংরা ভাষায়। ছেলেটা মানে ছদ্মনামে ফেসবুকে আছে, ওর কোনো মিউচুয়াল ফ্রেন্ডের নেই। তো একটু উপরের দিকে উঠলাম, দেখি যে নোংরা যত ভাষা আছে ওর শরীরের বর্ণনা যেভাবে দিল, আরো উপরের দিকে উঠলাম আস্তে আস্তে। উপরে উঠে যেটা দেখলাম, একটা ছেলে ওকে 2016 সাল থেকে ব্ল্যাকমেইল করতেছে। কিরকম ব্ল্যাকমেইল করতেছে? ওই ছেলের কাছে ওর কিছু ছবি আছে এবং কিছু ভিডিও ক্লিপস আছে ওই ছেলেটার কাছে। এইটা নিয়ে সে ওকে ব্ল্যাকমেইল করতেছে। ও যেখানে দেখা করতে বলতেছে সেখানে যাচ্ছে, যেভাবে বলতে সেভাবে সেই রিপ্লাই দিচ্ছে মেসেজের। বিগ সিচুয়েশন। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব এই পর্যায়ে। ছোট্ট একটা যা ভেবেছিলাম গল্পটা অন্যদিকে চলে যাচ্ছে। অ্যান্ড ডোন্ট ওয়ারি, কজ আমি সবসময় একটা কথা বলি যে প্রত্যেকটা জীবন গল্পই আমাদের কিছু না কিছু শেখায়। সো আপনি যদি পুরো গল্পটা মনোযোগ দিয়ে শোনেন শেষ পর্যন্ত, অফকোর্স আপনি লেসনের জায়গা থেকে কিছুটা পাবেন, যেটা আপনার জীবন সুন্দরভাবে গড়তে সাহায্য করবে। আমি খুব খুশি হই যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আমাকে নক করেন, ইনবক্স করেন, কিংবা আমার সঙ্গে এসে দেখা করেন, এসে যখন বলেন যে ভাই এই গল্পটা আমার জীবনটাকে পাল্টে দিয়েছে। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এটা অনেক বড় পাওয়া। কাজ দেখেন, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ। আমি শুধু একটা গল্পকে প্রেজেন্টেবল করার জন্য আমার কিছু ক্যারিশমা ইউজ করি, এবং সেই গল্পটা প্রচার হওয়ার পরে যদি একটা মানুষের জীবন সুন্দর পথে আসে, একটা মানুষ যদি ভুল পথ থেকে সরে আসে, একটা মানুষ যদি নিজের জীবনে সুন্দর একটা অর্থ খুঁজে পায়, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই যে গল্পটা চলছিল, যখন বিরতিতে ছিলাম, মাঝখানে জসিম আমাকে ফোন দিয়েছিল। জসিমের কথা আপনারা নিশ্চয়ই জানেন যে জসিম হচ্ছে আমাদের এখানে এমন একটা জীবন গল্প সে বলেছিল যে সে রিক্সা চালক থেকে কিভাবে কোটিপতি হয়। আমাদের ইউটিউবে আছে, অনেকেই শোনেন ওটা। জসিম ফোন দিয়ে বলে যে ভাই আমার তো জীবন নাজেহাল হয়ে যাচ্ছে। কেন? প্রতিদিন অন্তত 10-12 জন দেখা করতে আসে। আজকে সকালবেলা সে চট্টগ্রাম থেকে নাকি একজন এসছে, ভোরের যখন আজান দিয়েছে তখন তাকে ফোন দিয়েছে। এবং এই ভদ্রলোকটা এমন যে উনি কাউকে প্রতি বিরক্ত হন না। আমি বললাম যে ভাই আপনি তো সবাইকে বলেন যে এই কটার পরে আপনি কথা বলবেন। বলে ভাই 8 থেকে 900 জন লোক এখন পর্যন্ত আমার সঙ্গে দেখা করেছে, এবং এটা র্যান্ডমলি হচ্ছে, বিকজ ইউটিউবে এটা আমাদের এখানে এপিসোডটা আছে, প্রতিদিনই কিছু না কিছু মানুষ শোনেন। যেহেতু ঠিকানা দেওয়া আছে, সবাই ওখানে চলে যান। আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, দেখুন উনি একটা বিজনেস করেন এবং উনি একটা প্রতিষ্ঠান চালাতে হয়। আপনারা এমনভাবে ওনাকে ডিস্টার্ব করেন না যাতে করে উনি আপনাদের প্রতি নাখোশ হয়। কারণ হয়তো দেখা করেন ঠিক আছে, বাট ওনার প্রতি এমন আচরণ করেন না, এমনভাবে সময় নিয়েন না যাতে করে উনি নাখোশ হয়। ওনার একটা সময় খারাপ লাগা শুরু হবে। ঠিক আছে? তো এই কথার এই কারণেই বলছিলাম যে এই অনুষ্ঠানগুলোর শক্তি অনেক, পাওয়ার অনেক, একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যায়। এবং এই অনুষ্ঠানগুলো যদি আপনার জীবনটাকে সুন্দর পথে আনতে পারে, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা এই ছোট্ট একটা বিরতি নেব। বিরতি নেবার আগে আপনাকে যেটা আরো একবার বলতে চাই, সিচুয়েশন যখন একটু করা, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ছোট্ট একটা বিরতি শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond
entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আজকে এখানে আছেন, জি আপনার নামটা আমি ভুলে গেছি, আরেকবার যদি নামটা একটু। আমার নাম মোহাম্মদ জায়েদ হোসেন। জায়েদ হোসেন। আমি জায়েদের কাছে আবার রেখেছি। জায়েদ, যেখানটায় আপনি ছিলেন যে আপনি ইনবক্স এগুলো চেক করে পেলেন, ইনবক্স চেক করে দেখলাম 2016 সাল থেকে একটা ছেলে তাকে ব্ল্যাকমেইল করছে। কথোপকথন কনভারসেশন কি ছিল একটু মনে করতে পারবেন? কনভারসেশন গুলো ছিল এরকম, মানে সে তো ব্ল্যাকমেইল করছেই, মানে ওর শরীরে বর্ণনা দিচ্ছে, ও রিপ্লাই দিচ্ছে আবার ওই সেই যে প্রথম বললাম একই টাইপের রিপ্লাই দিচ্ছে, জাস্ট ওই ছেলেটাকে ওর কাছে আনার জন্য। এটা কি বোঝা যাচ্ছে ওদের কথাবার্তা শুনে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এবং বলছে যে তুমি এখানে যদি না আসো আমি তোমার এটা ফ্ল্যাশ করে দিব, ফ্ল্যাশ করে দেবে, ফেসবুকে পাবলিশ করে দেবে, ভার্সিটিতে পাবলিশ করে দেবে। ওই ছেলেটা ভার্সিটির, আমি যতটুকু বুঝতে পেরেছি, এবং সে আমাকেও চিনে। কোন ভার্সিটির? মানে ওই একই বিশ্ববিদ্যালয়, একই ভার্সিটির, একই ভার্সিটির। এবং আপনাকেও সে ছেলেটা চেনে? আমাকেও সে চিনে, এবং আমার নামও নোংরা কথা বলছে যে জায়েদ ভাই তো খুব। তো বুঝতেই পারছেন একজন হাজবেন্ডের এইসব জিনিস দেখার পরে মাথা ঠিক রাখাটা খুবই অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তো তারপর ওই ছেলেটাকে সে দেখা করতে বলতেছে ক্যাম্পাসে। ছেলেটা ও যাচ্ছে দেখা করতে, কিন্তু ছেলেটা আসতেছে না। ওর সাথে লোকজন নিয়ে গেছে। ছেলেটা বলতেছে তুমি তো, তোমার সাথে অমুক অমুক ছিল। সে বলে দিচ্ছে ছেলের ওর সাথে কে কে ছিল, যে তুমি লোকজন নিয়ে আসছো কেন, তুমি একা আসতে বলছি তোমাকে। এভাবে ওই ওখানে একটা আমবাগান নামে জায়গা আছে, ও আমবাগানও দেখা করতে বলছে। সে আমবাগানেও গেছে ছেলে পেলে নিয়ে, মানে ওর পাশে ছেলে পেলে ছিল, কিন্তু সেই ছেলেরা সবই জানতেছে ও কি করতেছে। এভাবেই তার সাথে অনেক নোংরা নোংরা কথাবার্তা সে মাঝখানে রিপ্লাই দিছিল, এবং এই সেই স্ক্রিনশট গুলো নিয়ে ও বিভিন্ন জনকে দিচ্ছে যে ছেলেটাকে দেখার জন্য, এই ছেলেটাকে চিনে কিনা। ওখানে নোংরা ভাষাও ছিল। তো আমার কথা হচ্ছে যে ছেলেটাকে চিনতো না, ও চিনতো না ছেলেটাকে। ছেলেটা ছদ্মনাম ইউজ করতেছে। আচ্ছা আচ্ছা, ছেলেটা ছদ্মনাম ইউজ করতেছে, এবং ওর কোনো মিউচুয়াল ফ্রেন্ডও নাই। সে একটা মানে ফেক আইডি দিয়ে তার সঙ্গে এইভাবে কথোপকথন চালিয়ে যাচ্ছে। কিন্তু ও তো খুব ভালো করে বোঝার কথা যে এই ছবিগুলো কাকে দিয়েছে না দিয়েছে, সেটা সে বোঝে, মানে বের করার খুব চেষ্টা করছে। তার মানে ও যদি না বের করতে পারে তাহলে আমার বিষয়টা এরকম ছিল যে ও র্যান্ডমলি অনেকের সাথে বিষয়গুলো করতো, আমি গেস করছি, আমার ধারণা। নইলে তো ওর যদি একজন দুজনের সঙ্গে করে থাকে তাহলে তো ডেফিনেটলি বের করে ফেলার কথা, কিন্তু যদি র্যান্ডমলি হয়ে থাকে তাহলে হয়তো বের করতে পারবে না, এটাই স্বাভাবিক। ওকে, তারপর তো এভাবে তার মাথা নষ্ট দেখলাম। ওই ছবিগুলো সে কিভাবে উদ্ধার করবে, থানায় জিডি পর্যন্ত করছে সেইটার জন্য। আপনি কিভাবে বুঝলেন? ওখানে করছে, লেখা আছে, জিডি স্ক্রিনশট পাঠিয়েছে। হ্যাঁ, জিডি স্ক্রিনশট পাঠিয়েছে যে জিডি করছে থানাতে। তা আমি বললাম এত কিছু আমি জানি না। পরে আমি ফোন দিলাম, এই ছেলেটা কে? ওই ছবিগুলো কি ওখানে ছিল যে ছবিগুলো পাঠিয়েছে? না, ছবিগুলো ছিল না। ছবিগুলো ছিল, কিন্তু ওর বডির খুব নোংরা ভাষায় বর্ণনা ছিল। এই স্ক্রিনশট গুলো সে আবার বিভিন্ন বড় ভেদে দিচ্ছে যে এই ছেলেটাকে বের করার জন্য, ছেলেটা কে হতে পারে। তো ওখানে কিছু নোংরা ভাষা টাষা ছিল। তো ওগুলো আমার কথা, একটা জিনিস 5 জন দেখতেছে, দেখে কি ধারণা করতেছে এই জিনিসগুলো নিয়ে। তো সবাইকে স্ক্রিনশট পাঠানোর দরকার নেই। তোকে প্রথমে বললাম এই ছেলেটা কে। যখনই ছেলেটা কে জিজ্ঞেস, তখন সে তেলে বেগুনে জ্বলে উঠছে, চোরের মতো আমার মেসেঞ্জারে ঢুকছো কেন? আমি বললাম ইচ্ছা করে ঢুকে, তোমার মেসেঞ্জার ওপেন হয়েছিল আমার মোবাইলে, সেই জন্য ঢুকছে, এক্ষুনি লগ আউট করো। আমি তোমার অ্যান্সার পেলাম না, এই ছেলেটা কে? সে আমাকে কোনো অ্যান্সার দেয়নি ওই সময়। পরে আমি তো আবার আমার এবার ফাইনালি ব্রেক। এরপর তো তোমার সাথে আমার যোগাযোগ রাখার কোনো দরকারই হয় না। এর আগে একটা ঘটনা ঘটছে, মাফ করে দিয়েছিলাম, আমার একটা পাস ছিল, শেষ। কিন্তু এবার তো মাফ হবে না। তো ব্রেকআপ একদম ওর সাথে ফাইনালি ব্রেকআপ। এখানে ব্রেকআপ করার সুযোগটা কই? আপনার যেহেতু ওয়াইফ শেষ, তাহলে আপনি ডিভোর্স দিতে পারেন। ডিভোর্স, ওইটাই ব্রেকআপ, মানে ডিভোর্স, যে তুমি পেপারস পেয়ে যাবা। আচ্ছা, আমি তোমাকে পেপারস পাঠিয়ে দেবো। আচ্ছা, ব্যাপারটা তাই। তো 2 দিন পর দেখি ওর ফ্রেন্ড একটা মালয়েশিয়ায় থাকতো, বান্ধবী, সে আমাকে ফোন দিছে, বলছে ভাইয়া আসলে এটা তো আমরা সবাই জানি ব্যাপারটা, একটা ছেলে ওকে ব্ল্যাকমেল করতে, ওর কিছু ছবি এডিট করছে। ওকে, ওর কিছু ছবি এডিট করে ওকে ব্ল্যাকমেল করতেছে। আমি বলছি যা কিছুই করুক, ব্যাপারটা কি আমার নলেজে থাকা উচিত ছিল কিনা? বলে হ্যাঁ ভাই, অবশ্যই আপনার নলেজে থাকা উচিত ছিল। এটা আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। উচিত তো অবশ্যই ছিল, খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি আজকে। আপনার সাথে তার সম্পর্কটা কি এতটা কমফোর্টেবল ছিল যে
ওইরকম একটা প্রবলেম সে আপনার সঙ্গে ডিসকাস করতে পারে? আমাদের সম্পর্কটা খুবই মধুর ছিল এবং খুবই ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। আমি কখনো হাজবেন্ড ছিল, কিন্তু ঘটনা তো সেটা বলতেছে না। আমি কখনো হাজবেন্ড ছিল ব্যবহার তার সাথে করিনি, কখনোই না। বাট ঘটনা তো সেরকম বলছে না। এরকম একটা কিছু হলে তো সবার আগে আপনার সঙ্গে শেয়ার করা। আমার তো প্রশ্ন সেটাই যে সবার আগে কে জানার কথা, আমি জানার কথা। সে আমাকে কিছু শেয়ার করেনি। বান্ধবী ফোন দিল, বললো ভাই ওর এডিট করা ছবি ও ব্ল্যাকমেল করতেছে। আমি বললাম না, যত কিছুই বলো আমার জানা উচিত। এডিট করা ছবি হলে আসলে জিডি হবে কেন? সেটাই তো কথা। আমি এডিট তো এডিটই, এডিট তো যে কারো ছবি এডিট করতে পারে, রাইট? ওটা নিয়ে তো এত ঝামেলার কিছু নাই। বলে না মানুষজন দেখলে কি মনে করবে, প্রথমে তো মানুষজন দেখবে। তো বান্ধবী গেল, আমি আমার সিদ্ধান্তে অটল যে না, আমি ওর সাথে আর সম্পর্কে যাব না। ওর আরেকটা বান্ধবী ফোন দিল, ওর সাথে আমি একই কথা বললাম যে আমি ডিসিশন নিয়ে নিছি, ও পেপারস পাঠিয়ে দেবো। লাস্টে ফাইনালি ওর এক টিচার ফোন দিল, ভার্সিটির টিচার। একটা মিনিট, এখানে ও তখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করে, লেকচারার। তার মানে ওর তো রেজাল্ট সবকিছু ভালো। রেজাল্ট ভালো। আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকা ধানমন্ডিতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে, ফাইন। হ্যাঁ, তো ওর ভার্সিটির টিচার ফোন দিল, মানে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটির এক টিচার, ওরই ফ্রেন্ড। তো সে প্রথমে পরিচয় দিল, আমি টিচার, আমি অমুক বলছি। তার সাথে প্রায় টানা 2-3 ঘন্টা কথা বললাম। তুমি আমাকে কনভিন্স করলো আর কি যে আসলে ভুল করছে। আমি এটা কি আমার জানা উচিত ছিল কিনা। তখন তো ওই ফ্রেন্ডও জানা যে আমরা বিয়ে করছি। ওই যে টিচার আমাকে ফোন দিচ্ছে সেও জানে না আমরা বিয়ে করছি। ও জানে না? না। আচ্ছা, তো ওকে তো আমি অতভাবে বলতে পারতেছি না। তাহলে সে আপনাকে সে কে হিসেবে ফোন দিল? আমাকে তার বয়ফ্রেন্ড হিসেবে ফোন দিছে। আচ্ছা, ওকে, বয়ফ্রেন্ড হিসেবে ফোন দিছে যে আসলে ব্যাপারটা কিছুই না, আমরা সবাই জানি ভার্সিটি একটা ছেলে ডিস্টার্ব করতেছে, আমরা হ্যান্ডেল করতেছি ভার্সিটি থেকে। তেমন এত কিছু হলো, থানায় জিডি হলো, আমি কিছুই জানলাম না এটা কেন। বললো ভাই ও খুব অন্যায় করছে আপনাকে না বলে, প্রথমত। তারপর এটা আমরা দেখতেছি এটা একটা এডিট করা ছবি, আপনি কিছু মনে করেন। সে মোটামুটি আমাকে কনফারেন্স করে ফেললো। আর ওর সাথে যখন কথা বললাম, হানির সাথে যখন কথা বললাম, মানে আমার ওয়াইফ, ও প্রথম অ্যান্সার ছিল আমি আমার বাবা মাকেই জানাইনি, তুমি কে? আমি তোমার বাবা মাকে জানানো, তোমার বাবা মা কয়দিন গেছে ভার্সিটিতে? একদিনও তো যায় নাই। আমি গেছি, আমি তোমার বাবা মার দায়িত্ব পালন করছি, আমি তোমার ভাইয়ের দায়িত্ব পালন করছি, বড় বোনের দায়িত্ব পালন করছি। তো লাস্টে আবার ওই টিচারের মাধ্যমে জিনিসটা মিউচুয়াল হয়। আমি তখন ধরে নিই যে না, এটা এডিট করাই ছিল, মানে নিজেকে বুঝাই এডিট করার ছবি হবে হয়তো। সেই ওই আগের স্মৃতিগুলো যখন মনে করি তখন আবার ঠান্ডা হয়ে গেলাম। এখানে একটা জিনিস বিষয় বলি যে আপনারা যারা গল্পটা শুনছেন তাদের কাছে মনে হতে পারে আমাদের আজকের জায়েদ অনেক বোকা। ডেফিনেটলি বোকা, কিন্তু এই বোকামিটা যাতে আপনি না করেন সেজন্য আজকের এই গল্পটা। বাট একটা কথা মনে রাখেন, প্রেম এর চেয়ে ভয়ানক বোকা বানিয়ে দেয় মানুষকে। হ্যাঁ, এবং এটা সম্ভব। ঠিক আছে, ওকে, বলুন। এরপরে ওর বাসা নিবে নতুন, ও বোনের বাসা থেকে অফিস করতো। তো বলে যে আমি বাসা শিফট করবো, ওখানে ওরা 2 বোন থাকে, এটা ব্যাপারটা কেমন দেখা যায়, তুমি একটা বাসা নিয়ে দাও আমাকে। তখন আপনি কি জানলেন ছেলেটা সম্পর্কে, যে তুমি কত কি করেছো, কি অবস্থা? না, আর কিছু জানিনি। ছেলেটাকে ট্রেস করা যায়নি, ওখানে শেষ। মানে ভার্সিটির টিচার বলছে এটা প্রক্টর পর্যন্ত জিনিসটা জানে। আচ্ছা, তো আমি একটা বাসা নিয়ে দিলাম শঙ্করে। তো বাসা নেওয়া যাওয়ার পর ওর যে জিনিসপত্র ছিল হলে, ওগুলো শিফট করে নিয়ে আসলাম আমি। আচ্ছা, একদিনই যাও, আমি বাসা একদিনই গেছি, জাস্ট ওই মালামালগুলো উঠিয়ে দেওয়ার জন্য। তো ওদিকে দারোয়ান সিঙ্গেল বাসা ভাড়া দিবে না, মানে বাড়িওয়ালা ব্যাচেলার করে কাউকে ভাড়া দিবে না। তো আমি দারোয়ানকে বলছিলাম যে আমার ওয়াইফ এখনো আমাদের প্রোগ্রাম হয়নি, হয়ে যাবে। সে এসে বাসাটা ভাড়া দেয়। এরপর কি হয়, নভেম্বর ফার্স্ট উইকে, নভেম্বর 2018 একদিন ভার্সিটিতে যাই আমি। ওদিন আমার যাওয়ার কথা ছিল না, আমি সপ্তাহে 4 দিন যেতাম আমি ভার্সিটিতে, 6 দিন ক্লাস, তো 4 দিন যেতাম। আচ্ছা, ওদিন আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো ওদিন গেলাম, কাছাকাছি গিয়ে ফোন দিলাম, তুমি কোথায়? বললো যে আমি নিউ মার্কেট আসছি। নিউ মার্কেট কি করো? বলে একটু শপিং এ আসছি কলিগের সাথে। ওকে, কলিগ কি ছেলে না মেয়ে? বলে দাদা, এই রিপ্লাইটা দিল। ঠিক আছে তাহলে থাকো, আমি আসতেছি, নিউ মার্কেটে আসতেছি, তোমরা ওয়েট করো, আমি একসঙ্গে ব্যাক করবো। ওকে। তোরা ওয়েট করে, এতে স্টার কাবাব ওয়েট করে। তা আমি গেলাম, গিয়ে দাদার সাথে পরিচয় হলো, ওখানে কাবাব টাবাব খেলাম। খেয়ে বিল তো আমি আজীবন দিয়ে আসছি, তা আমিও বিল বের করবো, এমন সময় আমার ওয়াইফ বলতেছে যে বিলটা দিয়ে দাও। আকবারিয়ে বললো জিনিসটা, বিল তো আমি দেবো। তো বিল দিয়ে চলে আসলাম। বলতেছি কারণ আছে একটা, বিলের কথাটা পরবর্তীতে ক্লিয়ার হবে। জি। তো ওকে নামিয়ে দিয়ে পর দাদাকে নামাইতে গেলাম বাসায়। দাদার ওখানে দাদা আবার অফার করলো, চায়ের অফার করলো, আসছেন চা খেয়ে যান। দুজনে মিলে চাটা খেলাম, খেয়ে বাসায় চলে গেলাম। এভাবে গেল। তারপর
নভেম্বরের ফার্স্ট উইক ওর বাসায় আমি প্রপোজাল পাঠালাম অফিসিয়াল, মানে এতদিন তো এটা কেউ জানতো? হ্যাঁ ও জানতো না। ও না জানা ছাড়াই? হ্যাঁ, ও না জানা ছাড়াই। হ্যাঁ, কারণ ওকে তো এতদিন বলছি যে বাসায় কথা বলার জন্য, ওকে না জানিয়ে আমি ওর বাসায় প্রপোজাল পাঠাই। মানে ওদের পরিচিত, যে যাকে পাঠিয়েছিলাম ওর বাবার পরিচিত। তো গিয়ে অফিসিয়ালি বিয়ের প্রপোজাল দেয়। তো ওর বাবা আমার কথা শুনে সাথে সাথে রিজেক্ট করে দেয়। ওকে। তিনি বললেন যে না, ছেলে তো ম্যারিড, ছেলে ম্যারিড, এই ছেলের কাছে তো প্রশ্নই আসে না। জানতো যে আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে জানতো। ওকে। আমার বিয়ে হয়েছে জানতো, এবং এর মধ্যে আমি স্কিপ করে গেছি একটা। হ্যাঁ। 2015 সালের দিকে ওর বাসায় জানাজানি হয় যে আমার সাথে ওর রিলেশন আছে। তখন ওকে নিয়ে বসে, এবং আমার বাসায় আসার কথা ছিল ওদের। ওর দুলাভাই রাজি ছিল, কিন্তু ওর বাবা রাজি ছিল না। আচ্ছা। মানে সবকিছু রেডি যে আমার বাসায় আসবে, এসে প্রপোজাল নিয়ে, এরকম একটা অপশন ছিল, কিন্তু পরবর্তীতে ওর বাবা রাজি হয়নি। তো নভেম্বরের ফার্স্ট উইকে যখন প্রপোজাল দিলেন, তো সাথে সাথে রিজেক্ট করে দিলেন। তো যখন দেখলো যে কোনোভাবেই রাজি না, তখন উনি বললেন যে আসলে ব্যাপার, তখন উনি বলে দিলেন আমাদের বিয়ে ব্যাপারটা। আচ্ছা। যে ওরা তো 3 বছর আগে বিয়ে করছে, এখন তো কি করবেন করেন। তো বিয়ের কথা শুনে ও বাবা বললো ঠিক আছে তাহলে ঢাকা যান, আমি ঢাকা আসতেছি 2 দিন পর, তখন কথা বলবো সাক্ষাতে। তো উনি 2 দিন পর ঢাকা, উনি কোন প্রকার রিঅ্যাক্ট করেনি? ঠান্ডা মাথায় পুরো বিষয়? ঠান্ডা মাথায়, হ্যাঁ। ওকে। তো উনি 2 দিন পর ঢাকায় আসলেন। ঢাকায় এসে হানি সহ বসলেন, ওদের ফ্যামিলিগত ভাবে, বোন সহ, দুলাভাই সহ। তো হানিকে জিজ্ঞেস করছে যে বিয়ে করছো কিনা। তো হানি বলছে 3 মাস আগে বিয়ে করছি। 3 বছর না বলে 3 মাসের কথা বলছে। তো ওকে বললো যে ঠিক আছে, তোমার চাকরি করার দরকার নাই, তুমি রংপুর চলে আসো, তুমি চাকরি ছেড়ে দাও। আর ওর ছোট বোনকে বললো বড় বোনের বাসায় গিয়ে থাকার জন্য, বাসা ছেড়ে দেওয়ার কথা বললো। ভালো কথা এভাবে চললো কিছুদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলার পর দেখলাম যে না, ও জব করছে, ওর বোনও ওই বাসায় আছে। তো তখন আমি বললাম তাহলে তোমার বাসা থেকে কি একটা রেজাল্ট আসছে বলো, আমি 1 তারিখে বাসা নিচ্ছি, ডিসেম্বরের 1 তারিখে আমি বাসা নিচ্ছি। হয় এসপার নয় ওসপার, হয়তো আমার ফ্যামিলিকে রাজি করাতে পারবা, আদারওয়াইজ তুমি চলে আসবা। ও আর কথা বললো না বাসায় কারোর সাথে, মানে বারবার জিজ্ঞেস করলে জিনিসটা অ্যাভয়েড করে যাবে সবসময়। তো এভাবে চললো। চলার পর এর মধ্যে নভেম্বরের 26 তারিখ ওর বার্থডে। আচ্ছা। তো প্রতি বছর যে দিনটা আমাদের দুজনের জন্য স্পেশাল, বিগত 2010 থেকে কখনো মিস করিনি। জি। এবং ও খুব সারপ্রাইজ পছন্দ করে। তো যথারীতি গেলাম ওর বার্থডেতে। ওর বার্থডেতে যাওয়ার আগে আমাদের একটা প্ল্যান ছিল, ট্যুর ছিল ইয়েতে, কাপ্তাই রাঙ্গামাটি, ওই ফ্রেন্ডরা সহ। তো প্ল্যান করেছিলাম, কিন্তু ও গেল না। ও বললো যে ওর ছুটি নেই, ছুটি ম্যানেজ করতে পারছে না, বলো তোমরা গিয়ে ঘুরে আসো। তো আমরা গিয়ে ঘুরে আসলাম, ও ছাড়া ফ্রেন্ডের ওয়াইফরা গেল। ওখান থেকে আসলাম, ব্যাক করলাম 25 তারিখে। ইচ্ছা ছিল যে ওখানে ওর বার্থডে পালন করবো 26 তারিখে। তো যেহেতু গেল না, 25 তারিখে ব্যাক করলাম ঢাকায়। ব্যাক করে 26 তারিখে ওর জন্য কিছু গিফট কিনলাম, কেক, ফুল কিনে একটা ফাস্টফুডের দোকানে বসলাম। তখনও আসে নাই, ওর আসতে আরো 1 ঘন্টা দেরি। আচ্ছা। ওর ক্লাস ছিল। তো দেরি দেখে আমি জিনিসগুলো ওখানে রেখে গেলাম ওই ফাস্টফুডের দোকানে। ওর ক্যাম্পাসে ওকে ফোন দিলাম যে আমি ক্যাম্পাসে আসছি। ও বের হয়ে আমার হাতে শুধু গিফট দেখে একটু মন খারাপ করলো। ওকে। যে শুধু গিফট, কেক নাই, ফুল নাই। তো রিক্সায়, গাড়ি তো পার্ক করে আসছি আমি যেখানে ছিলাম ওখানে, রিক্সা নিয়ে আসছি। তারপর রিক্সায় বলতেছে যে কি ব্যাপার, কেক আনো নাই? তাই আমি বললাম না, কেক আনা হয়নি, আজকে একটু অন্যভাবে পালন করবো, আমরা পিজা কাটবো। প্রতি বছর তো কেক কাটি, এবার পিজা কেটে আমরা বার্থডে পালন করব। আচ্ছা। তো গেলাম পিজা শপে গেলাম, যখন পিজা অর্ডার দিই তখন সে কান্না করতেছে হাউমাউ করে। আচ্ছা। যে বছরে একটা দিন আসে বার্থডে, এটা তো প্রতি বছর প্রতিদিন হয় না, একটা কেক তো আনতেই পারতা। তো যখন দেখলাম অবস্থা বেকতিক, তখন আমি ওয়েটারকে ইশারা দিলাম, তো ওইটা তখন কেক আর ফুল নিয়ে আসলো। তো তখন সে খুব খুশি হলো যে আসলে হেসে দিল। পরে কেক টেক কেটে রাতে ডিনার করে ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি চলে আসলাম। তারপর আমি বলতে থাকলাম যে তুমি বাসায় কথা বলো, অ্যাটলিস্ট একটা কিছু জানাও। আমি ডিসেম্বরে বাসা নিয়ে নিছি অলরেডি, ভাড়া বাসা। বাসা থেকে প্রেশার দিচ্ছে আমাকে। তারপর ডিসেম্বরের 31 তারিখ আমার বার্থডে। ভালো কথা, ডিসেম্বর 24 তারিখে আমরা আবার শপিং করি দুজনে মিলে। ওকে। আমি ওকে বললাম যে তুমি আসো, আজকে আমরা শপিং করবো। তো ডিসেম্বরের 24 তারিখ শপিং করলাম, শপিং করে ওকে বাসায় দিয়ে চলে আসলাম। তো 31 তারিখে আমার বার্থডে। 31 তারিখে রাতে ও আমাকে একটা ভয়েস ক্লিপ পাঠায় মেসেঞ্জারে, সুন্দর একটা ভয়েস ক্লিপ। ও
ওই ক্লিপটা আমি একটু শোনাতে যাচ্ছিলাম সবাই। ইটস এ ভেরি পার্সোনাল থিং, যদি প্রয়োজন হয় আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো, সমস্যা নাই। আপনাকে হয়তো কিছু না কিছু সুন্দর করে কথা বলেছে, আচ্ছা। ঠিক আছে, প্রয়োজন নাই, আমি চাচ্ছি না। কারণটা হচ্ছে কি, কিছু সাইবার অ্যাক্ট হয়েছে ইদানিং, আমরা জানি যে উইদাউট এনি পারমিশন আচ্ছা। কারো ভোকাল এটা পাবলিকলি পারমিশন মানে এক্সপোজ করা, আচ্ছা। এটা আইনত অন্যায়। আচ্ছা, এবং যেহেতু এটা আপনার ওয়াইফ হিসেবে সে আপনাকে দিয়েছে, আপনি একটা রাইট আপনার আছে এটা আপনার কিপ করার, কিন্তু আপনি এটা তার অনুমতি ছাড়া এটাকে এক্সপোজ করতে পারবেন না। আপনি হয়তো পার্সোনালি প্রুফ হিসেবে আমাকে শোনাতে পারেন, হ্যাঁ, শোনাবো। কিন্তু লাখ লাখ মানুষের সামনে এক্সপোজ করলে সে লিগ্যালি এটার এগেইনস্ট অ্যাকশন নিতে পারবে। সো আমরা এটা চাইবো না। খুব সুন্দর একটা ভয়েস, ঠিক আছে, বাট সিচুয়েশনটা কি দাঁড়িয়েছে আমরা পুরো গল্পটা আগে শুনিনি, তারপর হ্যাঁ। তো আমার রাতে একটা ভয়েস ক্লিপ পাঠায় আমাকে সুন্দর দেখে, আমার বার্থডে উইশ করে। তো পরের দিন আমি আসি ওর ক্যাম্পাসে, আমার আসতে একটু দেরি হয়। আমি ফোন দিলাম ওকে, তুমি কোথায়? বললো যে ও ধানমন্ডিতে শঙ্করে আছে। আচ্ছা, তো আমি বললাম তুমি এক কাজ করো, তাহলে ইয়েতে চলে আসো, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড চলে আসো, আমরা ওখান থেকে এক জায়গায় যাবো। তো বললো না না না, আমার কলিগরা আসছে, তোমার সঙ্গে দেখা করবে। যখন কলিগদের কথা বললো তখন তো অ্যাভয়েড করার কোনো উপায় নাই যে ওনারা আসছে। যাই হোক ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে ওর সেই দাদা কলিগ আর বাকি সব দাদার ফ্রেন্ড, 5জন। তো ওদের সাথে পরিচয় হলাম। আমি ভাবলাম সবাই মনে হয় একই ভার্সিটির টিচার। তো যখন পরিচয় বললো যে আপনি কি একই ডিপার্টমেন্টে কিনা, তো বললো যে না, দাদার ফ্রেন্ড ওনারা। তো এভাবে ওখানে পিজা টিজা খেলাম। খেয়ে আমার খুব একটা এক্সপেকটেশন ছিল ওই দিন অ্যাটলিস্ট আমার জন্য একটা কেক নিয়ে আসবে। তো আমি তখন কিছু বলিনি, আমার জন্য কেক আনেনিও, আমিও কেক কিনিনি, এই ফার্স্ট। মানে ওর আপনার বার্থডেতে কেক হলো না, কিন্তু ওর বার্থডেতে আপনি ঠিকই কেক হ্যাঁ, নিয়ে গেলেন। ওর বার্থডে প্রতি বার্থডেতেই 2010 থেকে তোর সাথে আমার দেখা হয়, প্রতি বছর 2টা কেক তো থাকবেই। ওই দিন আমি ফার্স্ট কেক কিনিনি। আমার খুব এক্সপেকটেশন ছিল যে ও একটা কেক নিয়ে আসবে আমার জন্য, আর কিছু না হোক। ও যেহেতু সারপ্রাইজ পছন্দ করে। খাওয়া দাওয়া করে যখন চলে গেলাম, ওকে বাসা নামিয়ে দিলাম। ওকে নামিয়ে দিয়ে ওই দাদার ফ্রেন্ডদের নামিয়ে দিলাম দাদার বাসার সামনে। তো দাদা আবার অফার করলেন চা খাওয়ার জন্য। তো নেমে কিছুক্ষণ আড্ডা মারলাম ওখানে। আড্ডা মারার এক পর্যায়ে দাদা বললো যে আপনার দেরি দেখে আমি তো ম্যাডামের বাসা পর্যন্ত গেলাম ম্যাডামকে আনার জন্য। ঠিক এতটুকুই কথা, আর কোনো কথা না। তো আমি যেতেই পারি, ম্যাডামের বাসা যাবে ম্যাডামকে আনার জন্য। তো ওখানে চাটা খেয়ে বিদায় নিলাম। তারপর আমার ওয়াইফকে ফোন দিলাম যে তোমার কি গত 26 তারিখের কথা মনে আছে? বলো কেন? আজকে কেকের জন্য তুমি কান্না করতেছিল। আজকে আমার খুব একটা এক্সপেকটেশন ছিল যে অ্যাটলিস্ট এখন তুমি জব করো, একটা কেক আমি আশা করছিলাম, অ্যাটলিস্ট আর কিছু না হোক একটা কেক তুমি নিয়ে আসবে আমার জন্য। আমি খুব কষ্ট পাইছি ব্যাপারটাতে। তো আমাকে বললো যে আসলে কেক আনতে সে ভুলে গেছে। আচ্ছা, তুমি কেক আনতে ভুলে গেছো, আসছো আমার বার্থডেতে, কেক আনতে ভুলে যাও, এটা কেমন কথা? বলে আসলে ভুলে গেছিলাম। তারপর বললাম কি ব্যাপার, দাদা তোমার বাসায় গেছিল নাকি? হঠাৎ করে বললো না, দাদা কেন বাসায় আসবে, দাদা তো আমার বাসা চিনেই না। না মানে 4-5 বাসে এই না রিপ্লাইটা দিল, কিন্তু আমার পছন্দ হলো না যে কি ব্যাপার। তো নর্মাল একটা জিনিস, দাদা বাসা আগে নিয়ে আসতেই পারে তাকে। তো টোটালি অস্বীকার করলো যে না, দাদা বাসা চিনে না, যায়নি। তারপর 1 তারিখেও কথা হলো ওর সাথে, 2 তারিখে কথা হয়েছে, 3 তারিখে তার সাথে আমার কথা হয়নি। 4 তারিখে সে আমাকে বলতেছে তুমি আমার সঙ্গে আর কখনো যোগাযোগ করবে না, আমার ফ্যামিলি দরকার, আমার বাবা মা দরকার, আমি তোমাকে পেপারস পাঠিয়ে দিচ্ছি। হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নেই। তাই আমি ভাবলাম যে কি ব্যাপার, ফান করতেছে মনে হয়। তাই আমি কন্টিনিউ ফোন দিয়ে যাচ্ছি, ওর একই কথা, আমার বাবা মা দরকার। আমি তো তোমার বাবা মা আলাদা করিনি, ওনারা আছে, ওনারা থাকবেন, সমস্যা কোথায়? বললো না, আমি তোমাকে পেপারস পাঠিয়ে দিচ্ছি। এভাবে 2 দিন পর দেখি যে ও ফোন ধরে না। ওর বান্ধবীকে ফোন দিলাম, বান্ধবী ফোন ধরে না, কেউই ফোন ধরতেছে না। মানে ওর পরিচিত যাদের নাম্বার ছিল আমার কাছে, কেউই ফোন পিক করতেছে না। একজন পিক করলো, আমার ভয়েস শুনে কেটে দিল। তারপর মেসেঞ্জারে নক করতে যাব, তখন দেখি সব ব্লক। ওর যত বন্ধু বান্ধব ছিল আমার সাথে অ্যাড করা, প্রত্যেকেই ব্লক। তাই কন্টিনিউ যোগাযোগ করার পর আমি বললাম তুমি তো আসলে এটা কি করতেছো? বলছে না, তার ডিসিশন ফাইনাল, সে পেপারস পাঠাবেই। ওকে, ঘটনাটা ক্লাইম্যাক্স সিচুয়েশনে চলে গিয়েছে। আসলে পেপারস পাঠাবে নাকি পাঠায়নি নাকি পাঠিয়েছে,
বা জীবনটা আসলে কোন দিকে ঘুরছে সেগুলো নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন থেকে যায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একটা বিষয় আপনাদেরকে শুরু থেকেই বলার চেষ্টা করছিলাম, গ্যাপ পাচ্ছিলাম না বলে বলিনি। বিরতিতে যাওয়ার আগে বলতে চাই, আমরা কিন্তু এখন থেকে আমাদের এই যে অনুষ্ঠানটি চলে সেটার কিন্তু ভিডিও ফুটেজ দেই হচ্ছে আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে। সো আপনারা যদি সাবস্ক্রাইব করতে চান অবশ্যই চলে আসবেন, এই মুহূর্তে চলে আসবেন, সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশনটা অন রাখতে হবে। আমার যে পার্সোনাল ইউটিউব চ্যানেলটি আছে সেখানে অ্যাড্রেস বারটি আমি বলছি www.youtube.com/rjkibriafm, RJKEBRIAFM। ওখানে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন রাখবেন, তাহলে আপনি আমাদের জি পেপারস পাঠিয়ে দেবে। তারপর তো পেপারস পাঠায়, এর মধ্যে ওর বান্ধবীকে ফোন দিলাম, আরেকটা বান্ধবী সে ফোনটা ধরলো, আমি নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম। যখন আমার নাম পরিচয় দিলাম তো বললো যে ভাই আপনি বিয়ে করেন তো তাড়াতাড়ি, অন্য কোথাও বিয়ে করার কথা বলতেছে। কি বলতেছে এগুলা, এতদিনের রিলেশন, মানে সমস্যাটা কি? আমার বান্ধবী তো আমাকে পেপারস পাঠাবে, বলছো বাদ দেন, জাস্ট এতটুকু বলে যে বাদ দেন, আপনি তাড়াতাড়ি বিয়ে করেন, আমার বিয়েটাই খাবো। এভাবে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না যে কেন। ওর ভার্সিটিতে গেলাম ওর সঙ্গে দেখা করার জন্য, তো দেখি যে দেখা করে না আমার সাথে, কোন ফাঁকে বেরিয়ে চলে যায়। আর ওই সিকিউরিটি গার্ডটা আমাকে সবাই চিনে নিচে, কোনো সিনকেটও করতে পারি না যে জোরাজোরি করবো দেখা করতে। তো তারপর জানুয়ারির 18 তারিখে ওর ভার্সিটিতে যাই, গিয়ে ওর পিছে পিছে যাই, মানে ও যখন ভার্সিটি ক্যাম্পাসটা একটু পার হয় তখন বললো না শুনো তোমার সাথে কথা আছে, দাঁড়াও। ও শুনতেছে না, ওর মতো হাঁটতেছে। আমি দাঁড়াও তোমার সাথে কথা আছে, কথা তো শুনবা। ও বললো না কোনো কথা নাই তোমার সাথে। যাই হোক সামনে গিয়ে দাঁড়ালাম এক প্রকার, বললো যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। পুলিশ ডাকতে বাধ্য হবা? কি বলতেছো তুমি? চলো তাহলে থানায় চলো, থানায় গিয়েই কথা বলি। তো এই পর্যায়ে তার জোর করেই কিছুক্ষণ কথাবার্তা বললাম। সে বললো যে না, তার একই কথা, সে পেপারস পাঠাবে, তখনও পাঠায়নি। অ্যাটলিস্ট ফাইনালি সে জানুয়ারির 21 তারিখে পেপারস পাঠিয়ে দেয়। তারপর আমি তাকে অনেক অনুনয় বিনয় করছিলাম। কত তারিখে পাঠায়? জানুয়ারি 21 তারিখ 2018। ওকে ওকে। তারপর আমি অনেক অনুনয় বিনয় করছিলাম যে অ্যাটলিস্ট তুমি পেপারসটা পাঠাও, তুমি সময় নাও, আমি তোমাকে বিয়ের জন্য প্রেশার দিব না, সময় নাও, লাগে আর 2 বছর সময় নাও, তুমি চিন্তা ভাবনা করো, কিন্তু পেপারসটা তুমি পাঠাও না। তো যাই হোক সে পেপারস পাঠিয়ে দেয়। সেই পেপারস পাই ফেব্রুয়ারির 12 তারিখে। ওকে। তো বাসায় পেপারস পাওয়ার পর আম্মা ওর বাবাকে ফোন দেয় যে এটা কি করলেন, যে পেপারসটা কেন, ওরা বিয়ে করছে এতদিন ধরে, আমরা তো বসতে পারতাম কোথাও। তোর বাবা বললো যে না আমার মেয়ে, আমি তো জানি না কিছু, মেয়ে ডিভোর্স দিছে, এটা মেয়ের ব্যাপার, আর ছেলের তো আগে একটা বিয়ে ছিল। আম্মা জাস্ট এতটুকু বললেন যে মেয়ের কি বিয়ে দিবেন না আপনি, কি বলে দিবেন, এতটুকু কথা হলো। এই ফেব্রুয়ারি 14 তারিখে ওর ফেসবুকে ওর দাদা কিছু ছবি ট্যাগ করে ওকে। আচ্ছা। ওই যে কলিগ একটা পিকনিকে গিয়েছিল তারা, সবগুলা ছবি দাদার সাথে দেখলাম যে একটু ক্লোজ। আমি অতটা কিছু বুঝি না, আমার ফ্রেন্ডকে দেখালাম, ও বললো যে দাদার সাথে মনে হয় কোনো সম্পর্ক টম্পর্ক আছে, ছবিগুলো দেখে আমাকে বললো জাস্ট। আর আমার যতগুলো ফ্রেন্ডই শুনছে যে আমাকে ডিভোর্স দিবে, খালি একটা কথাই বলছে যে নিশ্চয়ই ওর কোনো অ্যাফেয়ার হয়েছে কারোর সাথে। ওকে। অ্যাফেয়ার ছাড়া তো এই রিলেশন ভাঙার কথা না। আমরা ডিভোর্সের জায়গাতে গেলে আসলে এগুলাই চিন্তা করি, কিন্তু কথা হচ্ছে ডিভোর্স দেওয়ার পরে কোনো সম্পর্ক সে মেইনটেইন করলো নাকি ব্যাচেলর থাকলো নাকি করলো না, নাকি সে অন্য কোনো সম্পর্কে গেল নাকি ভালোতে থাকলো না মন্দ থাকলো, এগুলো নিয়ে আমাদের চিন্তা করাটা উচিতই না। প্রথম কথা হচ্ছে আমি তোমার সঙ্গে ইতি টানতে যাচ্ছি, সো ইতির জায়গাটা হচ্ছে ফাইনালি একটা লিগ্যাল পেপার। জি। এরপরে কি করলাম না করলাম সেটা তো আমার পার্সোনাল লাইফ, কিন্তু আনফর্চুনেটলি আমরা এটা নিয়েই চিন্তা করি যে ও কারোর সাথে বোধহয় সম্পর্ক করবে, এটা করবে। আসলে হয় কি, সম্পর্কটা তো একটা গতির মতো, সো গতিকে তো থাম করে আটকানো যায় না, এটা থামতে একটু সময় লাগে। সো যে কোনো কারণেই হোক আমরা অ্যাডভান্স লাইফে গিয়ে এ ধরনের চিন্তাটা করি, বাট এই চিন্তাটা একদমই ইললজিক্যাল, কিন্তু ন্যাচারালি চলে আসে। আমার একটা অপশনই ছিল যে ডিভোর্সটা কেন, ডিভোর্স দিতেই পারতো, আমাকে ভালো লাগছে না, আমি ওকে অপশন দিলাম যে আমার বয়স কি বেশি এই জন্য, মানে আমার আবার ডায়াবেটিস ছিল। আচ্ছা। আমার ডায়াবেটিস ধরা পড়ছে, ডায়াবেটিস আছে কিছুদিন আগে ধরা পড়ছে। ও জানে সেটা, ও জেনে একটু মন খারাপ করছিল যে আমার ডায়াবেটিস। তাই বললো আমার ডায়াবেটিস এই জন্য সমস্যা, একটা সমস্যার কথা বলে যাও তুমি, যাতে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি যে তুমি কেন যাচ্ছ। তো কোনো কিছু আমাকে বলেনি। পেপারসে কি উল্লেখ করেছে? পেপারসে কিছু উল্লেখ নেই, পেপারস আমার কাছে আছে, পেপারসে কোনো কিছু উল্লেখ নেই, কোনো কারণ ছাড়া ডিভোর্স, কোনো কারণ ছাড়া ডিভোর্স। একটা কারণ তো থাকে পেপারসের মধ্যে, তো ওখানেও পেলাম না। তারপর ওর বান্ধবীদের সঙ্গে আমি কন্টিনিউ যোগাযোগ করার ট্রাই করলাম যে কেন, কেউ কোনো রিপ্লাই আমাকে দেয়নি। এবং ওদেরকে আমি টেক্সট করেছি যে একটা সময় তো তোমাদের প্রয়োজন, আমি ছিলাম তোমাদের পাশে, হেল্প তো করছি, সেই ইয়েতেও আমাকে একটু হেল্প করো। কিন্তু ওরা সিন করে করে আমার কোনো রিপ্লাই দেয়নি, বা কেউ কোনো ফোন পিকও করেনি।
আমার তো জানতে হবে ব্যাপারটা কি আসলে। মাথার মধ্যে একটা কোশ্চেনই খালি কাজ করতেছে। ওর যে ফেসবুকের ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল ওটা আমার ছিল, আমি তৈরি করে দিয়েছিলাম, ওটা চেঞ্জ করে নাই কখনো। তো তখন চিন্তা করলাম যে ওর ফেসবুকে ঢুকলে তো কিছু একটা পেতে পারি, নিশ্চয়ই কারোর সঙ্গে জিনিসগুলা শেয়ার করেছে, কেন ডিভোর্স। তো কি করলাম, ওর ইমেল আইডি দিয়ে ফরগট পাসওয়ার্ড দিলাম, দেখি চলে আসলো। তারপর ওর মেসেঞ্জার লক করলাম, লক করে ইমেল আইডি চেঞ্জ করে দিলাম যাতে ও ঢুকতে না পারে ওখানে। আচ্ছা, লক করার পর যে জিনিসগুলো পেলাম, ব্যাপারটা হচ্ছে এরকম যে কেঁচো খুঁড়তে সাপ পাওয়ার মতো অবস্থা, মানে আমি আমার অ্যান্সার পেয়ে গেলাম। তারপর কি করলাম, আমি আমার ওর ফেসবুকে আমাদের কিছু ছবি শেয়ার করলাম, এবং সুন্দর সুন্দর ছবি, যে ছবিগুলো মানে কোনো অড লুকিং না, দুজনের ছবি। আমরা দুজন ঘুরতে গেছি এক জায়গায়, সাগর পাড়ে বসে আছি, তারপরে সিলেট গেছি, নৌকায় ঘুরতেছি, জাস্ট এরকম কিছু ছবি আমি ফেসবুকে শেয়ার করি, ওর ফেসবুকে। ওরটাতে আমারটা তো সবাই ব্লক, আমারটা দিয়ে তো মানে ওর পাসওয়ার্ড দেখে আপনি কি আইডিটা তখন নিজের দখলে নিয়ে আমি নিয়েছেন? নিজের দখলে নিয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। আমি জাস্ট ইমেল অ্যাড্রেস চেঞ্জ করলাম, মোবাইল নাম্বার চেঞ্জ করে, তখন আইডিটা আপনার কাছে। হ্যাঁ। তারপর আমি কিছু ওয়েট করছিলাম যে ও যদি ফোন টোন দেয় যে অ্যাটলিস্ট ছবি টবি কিছু দিও না। তা আমি করলাম কি, আমাদের যত সুন্দর সুন্দর কাপল ছবি, এবং ক্লোজ ছবি না, জাস্ট সাগর পাড়ে বসে আছি, সিলেটে নৌকায় ঘুরতেছি, এরকম কিছু ব্যাকগ্রাউন্ডের ছবি দিলাম, খাচ্ছি। তো দেখি সবাই খুব সুন্দর কমেন্টস করতেছে ছবির মধ্যে, কবে বিয়ে করলি, হানিমুনে কবে গেলি, কিছুই জানি না। আর ওইদিকে রিপোর্ট করতেছে ওর ফ্রেন্ডরা, মানে ও বারবার আইডিটা রিপোর্ট করছে, কিন্তু রিপোর্ট করে কিছু করতে পারতেছে না, কারণ কমেন্টস ভালো ভালো কমেন্টস করতেছে ওখানে। পরে লাস্টে ওর বাবা ফোন দিল আমার বোনের নাম্বারে, ফোন দিয়ে বললো যে অ্যাটলিস্ট সবারই তো মান সম্মান আছে, আপনার ভাইকে বলেন ছবিগুলো যাতে না দেয়, আইডিটা বন্ধ করতে বলেন। তো আমার বোন আমাকে বলে দিল এই ছবি দিও না, বাদ দাও। তো আমি পরে আইডি লক করে দিলাম। আমার উদ্দেশ্য ছিল যে তুমি এতদিন আমার সঙ্গে এরকম, কেউ জানে না, ওর বাসায় জানে না, ওর কোনো ফ্রেন্ড সার্কেলও জানে না যে ও বিয়ে করছে, অ্যাটলিস্ট এতটুকু জানুক, একটা কোশ্চেনের সম্মুখীন হও যে তুমি বিয়ে করছো কি করো নাই। এগুলো ডিভোর্সের পরে, ডিভোর্সের পেপারস পাওয়ার পরে। আচ্ছা, পরে যে সাগর পাড়ে গেছো তুমি, নিশ্চয়ই বিয়ে করছো, আর যদি বিয়ে না করে যাও তাহলে তো ব্যাপারটা আরেকটু খারাপ। আমার ইন্টেনশন ছিল এটা, যে একটা কোশ্চেনের সম্মুখীন হও। অনেক আছে না, অনেক অড লুকিং ছবিগুলো দেয়, আমি ওগুলি কিছুই দেইনি। জাস্ট আমার উদ্দেশ্য ছিল যে ও যে বিয়ে করছে এইটার উদ্দেশ্যে তো আমার কাছে ব্যাক করে, যে একটা কোশ্চেনের সম্মুখীন হয়ে ঠিক আছে আমি ব্যাক করছি, বা ফ্যামিলি যাতে ব্যাক করে। তো দেখলাম যে না, ছবি টবি সব বন্ধ করে দিলাম ওই সময়। তারপর জানতে পারলাম ওই মেসেঞ্জারে যে টেক্সটগুলা, বান্ধবীর সাথে কি কনভারসেশন, দাদার সাথে কি কনভারসেশন, দাদার ফ্রেন্ডের সাথে কি কনভারসেশন, আস্তে আস্তে সবই জানতে পারলাম। আমি এখানে শুরু করব, ওই যে অঙ্কুরের কথা বললাম, ও একটা ভার্সিটিতে অঙ্কুরের সঙ্গে যুক্ত ছিল, ওখানে এক বড় ভাইয়ের সাথে তার রিলেশন 2013 সাল থেকে। এটা আমি আগে দেখিনি কখনো, জাস্ট ওই দিন দেখলাম, লাস্ট নক ছিল ফেব্রুয়ারিতে। তো দাদা ওই উনার সাথে আমার কখনো পরিচয় হয়নি। ওই অঙ্কুরের সব বড় ভাইদেরকে আমি চিনি, আমার সাথে খুব ভালো রিলেশন, কিন্তু যার সাথে ওর অ্যাফেয়ার ছিল, বা অ্যাফেয়ার বা পরকীয়া বলবো আমি, যেহেতু আমার সাথে রিলেশন ছিল তখন, 2013 সাল থেকে তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, আবার ঠিক হচ্ছে, সে একবার ভুল বুঝতে পারতেছে। এই জিনিসগুলো দেখুন অনেকদিন কন্টিনিউ, আমার বিয়ের পরেও তার সাথে কন্টিনিউ ওই ছেলের সাথে। আপনি সবগুলোর স্ক্রিন প্রিন্ট বের করে ফেলেছেন, মানে একদম প্রিন্ট করে বের করেছেন। প্রিন্ট করছেন। আপনি পেপারসগুলো আমার কাছে দিয়ে যান, সবগুলো দিয়ে আপনি বলতে থাকেন। জি, না দেখে বলতে পারবো না। হ্যাঁ, আপনার বহু বলার দরকার নাই, আপনি জাস্ট ঘটনাগুলো বললেই হবে। আমি জাস্ট প্রুফ দেখলে আমি হয়তো আমাদের লিসনারদেরকে কিছু একটা বলতে পারবো। খুব বেশি অরুচিকর হলে এগুলো আসলে দেখারও তেমন কোনো ইচ্ছা আমার নাই, কারণ আমরা কারো পরিচয় রিভিলও করিনি এখানে। আপনি জাস্ট আমাকে দেন এগুলো, আমি জাস্ট একটা গ্লান্স আমি বলে যাবো কি ঘটনা ঘটেছে। ওকে, বলুন প্লিজ, বসেন। ওকে, হ্যাঁ, বলতে থাকুন আপনি। তো 2013 সালে তার ওই বড় ভাইয়ের সাথে যে কনভারসেশন, ওখানে দেখছি যে সে সরি বলতেছে, সে ভুল করছে, সে অপরাধী, সে নিজেকে অপরাধী। আইডি কি এখনো আপনার দখলে? না, ওই আইডি পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে, পার্মানেন্টলি ডিসেবল, মানে ওরা রিপোর্ট করে ডিসেবল করে দিয়েছে। আমি করেছি এটা। আপনি করেছেন? আমি একদম পার্মানেন্টলি করেছি। আপনি পার্মানেন্টলি ডিসেবল বলে কোনো কিছু ফেসবুকে আছে বলে আমার ধারণা নেই। আপনি চাইলে এটাকে রিভিল করতে পারেন। না, আমি আর কখনো ট্রাই করিনি এটা। ট্রাই করেন? কত সালে করেছেন? এটা মনে হয় ডিসেবল হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ওকে, ঠিক আছে, বলুন। তারপর 2013 সাল থেকে দেখলাম যে তাদের মধ্যে মনোমালিন্য,
যে আমি ভুল করছি, কোনো ডিসিশন এক পক্ষ বিবেচনা করলে হয় না। মানে অনেক আগে থেকেই সম্পর্কটা ছিল। অনেক আগে থেকে, হ্যাঁ, 2013 সালেই সে ভুল করছে। তারপর তার সাথে কন্টিনিউ হচ্ছে এরকম কথাবার্তা। আবার একটা অপশন আছে যে কাউকে ভালোবাসলে এভাবে ভালোবাসতে হয়, এটা আমার ওয়াইফের কনভারসেশন আর কি। আর কিভাবে ভালোবাসছে সেটা তো আমি বুঝতে পারতেছি না, যে কিভাবে ভালোবাসলো তাকে। ওকে। তারপর 2014 সালে এসে আবার আমার বিয়ের পরেও সে তার থেকে সরে আসতেছে। ওকে, আমি সেলফিশ, আসলে আমি এতদিন বুঝতে পারিনি, আমি এখন বুঝতে পারছি আমি অপরাধী। কি করলে এই পাপ মোচন হবে আমি তাও জানি না। আমার বিয়ের পরের কনভারসেশন এগুলা স্টিল নাও তার সাথে যোগাযোগ আছে। এইটা একটা। ওকে। তারপর দাদার সাথে যে কনভারসেশন গুলো দেখলাম, ওগুলো দেখে তো সে আমার সাথে যে কনভারসেশন গুলো করতো ফার্স্ট টাইমে, সেম কনভারসেশন। আরেকবার একটু মনে করিয়ে দেই, এই দাদাটা যেন কে ছিল? দাদা হচ্ছে ওর কলিগ, ওর ভার্সিটির কলিগ, সিনিয়র, এবং দেখতে যথেষ্ট সুন্দর। তো ওই দাদার সাথে কনভারসেশন গুলো দেখলাম, সেই আমার সেম কনভারসেশন, আমার সাথে যে কনভারসেশনে কথা বলতো সেম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, দাদার বার্থডে ছিল 30 তারিখে, ডিসেম্বর 30 তারিখ। ওই দিন দাদার আসার উদ্দেশ্য ছিল সে তাদের ইনভাইট করেছিল, ওকে, আমার ওয়াইফ, যে তাদেরকে খাওয়াবে। এটা আমি পরে মেসেঞ্জারে জানতে পারলাম। এবং 29 তারিখে সে দাদার বাসায় ছিল, মানে দাদার বাসা থেকে সে রাত 9:30 সময় বের হয়, কনভারসেশন সবই আছে, এবং অন্য কেউ যায়নি ওর সাথে। আমি জিজ্ঞেস করলাম কে, মানে ওই দিন গেছিল কেন? কলিগরা মিলে গেছিলাম। কোন কোন কলিগ ছিল নাম বললো, ওনারা একজনও যায়নি। তো এভাবে ওকে জিজ্ঞেস করলাম পরে যে দাদার বাসায় কেন গেছিলা? বললো যে এমনি গেছিলাম, দাদার বাসাটা সুন্দর, আবার যাবে, এরকম বেশ কিছু। তখন তো আর আমার বুঝতে কিছু অসুবিধা হলো না যে আসলে দাদার সাথে সে একটা রিলেশনে জড়িয়ে পড়েছে। এদিকে দাদাও অ্যাপ্লাই করেছে চায়নাতে হায়ার স্টাডিজের জন্য, দাদারটা হয়ে যায়। এবং ওদের প্ল্যান ছিল ওরা একসাথে অ্যাপ্লাই করেছে। আচ্ছা, ওরা একসাথে অ্যাপ্লাই করে চায়নাতে। এগুলো তো আপনি ইনভেন্ট করলেন কবে? ডিভোর্সের আগে? ডিভোর্সের পরে। আমি সব ডিভোর্স পরে জানতেছি। আমি তো ডিভোর্স আগে কিছু জানতাম না। পরে জেনেছেন আপনি ফেসবুক ঘেটে? ফেসবুক ঘেটে, জি, মেসেঞ্জার ঘেটে। যে আমার জেনে লাভটা কি বলেন তো? জেনে লাভ হচ্ছে পরে আসলে আমার তো জানতে হবে যে ডিভোর্সটা কেন, আমার ফলটা কি। ঠিক আছে, হ্যাঁ, আমার কি ফল্ট, আমি কি করলাম? এতদিন তুমি আমার সাথে সম্পর্ক করলা, আজকে একটা বিনা কারণে চলে যাবা, একটা কারণ দেখিয়ে যেত আমাকে। ওর বান্ধবীর সাথে কনভারসেশন গুলো দেখলাম, ওখানেও কোনো কজ নাই কেন আমাকে ছাড়ছে। ওকে, যে আমাদের মধ্যে সবকিছু ওকে ছিল, আমি ওকে না জানায় ডিসিশন নিছি। এরকম একটা বার তো আমি জানতে পারতাম ডিভোর্সের আগে যে তোমাকে আমার ভালো লাগতেছে না, তোমার সঙ্গে মানাতে পারছি না, কিছুই বলেনি। তো লাস্টে সে এইভাবেই সবকিছু জানলাম যে সেই 2013 সাল থেকেই তার রিলেশন একটা সে করেই যাচ্ছে। তো যাক, নিজেকে সান্ত্বনা দিলাম তখন যে আমি ভালো আছি। তারপর 2018 সেপ্টেম্বরে দাদা চলে যায় চায়নাতে। ওকে, দাদা চায়নাতে চলে যায়, তো ও একটা ভিডিও আপলোড দেয়, টিকটক নামে একটা অপশন আছে, ওখানে সে কাঁদতেছে চোখে, মানে ক্যামেরা চোখের সামনে ধরে কাঁদতেছে আর ভিডিও আপলোড দিচ্ছে। তো একজন কমেন্ট করছে, আমি তো ওটা দেখে আমি খুব ইয়ে করছিলাম যে আমার জন্য মনে হয় কাঁদতেছে। ওকে, তো আমার খুব মন খারাপ হলো ওটা দেখে, যে ও নিশ্চয় এখন আমার জন্য, মানে ডিভোর্সের পরের ঘটনা। ডিভোর্সের অনেক পরে, ডিভোর্স তো এটা সেপ্টেম্বরে আপলোড দিয়েছে, মানে নতুন কোন আইডি যেটা খুলেছে সেখানে? নতুন আইডি না, ও টিকটক নামে একটা অপশন আছে ফেসবুকে, ভিডিও আপলোড দেয়, ওখানে 15 সেকেন্ডের একটা করে ভিডিও থাকে, মানে টিকটকে ওর আইডি থেকে? ওর আইডি থেকে। ওই আইডি আপনার জানা ছিল? আমি খুঁজে পেয়েছি আর কি। ওকে, ফাইন। তো দেখি যে ও কাঁদতেছে, ভিডিও আপলোড দিচ্ছে। তো একজন কমেন্টস করছে যে হোয়াট হ্যাপেন্ড। ও রিপ্লাই দিছে যে ওয়ান অফ মাই লাভিং পারসন জাস্ট লেফট বাংলাদেশ ফর হিজ হায়ার স্টাডিজ। এটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। তখন দাদার ইয়েতে ঢুকলাম, যে প্রোফাইলে দেখি যে দাদা একদিন আগে চলে গেছে। তা আমার জন্য কোনো ফিলিংস নাই, এখনো সে দাদার জন্য কান্না করে। এই হচ্ছে আমার গল্প, এখানেই শেষ। মানে গল্পটা এখানেই শেষ, আপনি এটা বলতে চাচ্ছেন? জি। কেন বললেন এই গল্পটা?
আপনি আগে বলেন। কেন বললাম? রাইট। এই যে একটা মানুষ এসে আমার সাথে যে এতদিন রিলেশন করলো, হ্যাঁ, তারপরে হুট করে চলে গেল। কিছু কি বাদ গেছে আপনার গল্পে যেটা আমি কথা বলার আগে ফাইনালি বলতে চান? হ্যাঁ, আমার একটা জিনিস বাদ পড়ে গেছে যেটা খুব গুরুত্বপূর্ণ। 2014 শেষের দিকে যখন বিয়ে করার প্রায় 4-5 মাস পরে ও রংপুর যায়, তো ওর বাসা থেকে একটা বিয়ের প্রপোজাল আসে জি। ফ্যামিলি। ছেলে হচ্ছে বিসিএস ক্যাডার, পররাষ্ট্র মন্ত্রণালয়। তো মোটামুটি ও বললো, আমাকে যতটুকু বললো যে সবকিছু রেডি, জাস্ট পরের দিন পছন্দ হলে ছেলে বিয়ে কাবিন করে চলে যাবে। আমি তখন ঢাকার বাইরে, আমি তখন কুয়াকাটা। তো আমি ওকে বললাম যে অ্যাটলিস্ট এক কাজ করো, তুমি তাহলে ঢাকায় চলে আসো, আমি রওনা দিচ্ছি, কারণ আমার পক্ষে তো ওখান থেকে রংপুর চলে গেলে অলরেডি বিয়ে হয়ে যাবে। আমি বললাম তুমি ঢাকায় চলে আসো, আমি ফ্রেন্ড পাঠাচ্ছি, ও তোমাকে রিসিভ করবে। তো বললো যে না, আসলে বাবা এই ব্যাপারটা শুনলে তো উনি হার্ট অ্যাটাক করতে পারে, বাবা মা খুব কষ্ট পাবে। তখন আমি কি করবো? তখন আমি বললাম তুমি তো আমার ওয়াইফ। তো বলতেছে এখন কিছু করার নাই, আমি বাবার এগেইনস্টে যেতে পারবো না। তখন আমি বললাম তাহলে এক কাজ করো, যদি এরকম কিছু হয় অ্যাটলিস্ট আমাকে একটা ডিভোর্সের পেপারস পাঠিয়ে দিও কোথাও থেকে, যাতে বিয়েটা বৈধ হয়। তো বলে যে ঠিক আছে তাই, কিন্তু পরবর্তীতে শুনলাম যে বিয়েটা হয়নি। কেন হয়নি সেটা জানি না, ও চেষ্টাও করেনি বিয়ে ভাঙার জন্য, ওর জাস্ট ইয়ে ছিল, মানে ও আমার মুখ থেকে বের করবে যে কি করবে। তো আমি আমার অপশন দিয়ে দিয়েছিলাম যে অ্যাটলিস্ট যদি বিয়ে হয়ে যায় তাহলে তুমি একটা পেপারস পাঠিয়ে দিও আমাকে ব্যাকডেট দিয়ে। আপনার এই ডিভোর্সের ঘটনাটা বা পেপারসের ঘটনাটা কত সালে? 2018 সালে, তাই? 2018 জানুয়ারি 21 তারিখ। মানে এরপরে আপনার প্রায় 10-11 মাস কেটে গেল। 10-11 মাস। এই 10-11 মাসের কন্ডিশনটা কি, অবস্থাটা কি? 10-11 মাসে আমার আর চিন্তা ভাবনা নাই এরকম, মানে ও যোগাযোগ হয়েছে ওর সঙ্গে? ওর সঙ্গে যোগাযোগ করতাম, চেষ্টা করেছিলাম যোগাযোগ। আমি এমনও বলেছি ওকে যে পেপারসটা ছিঁড়ে ফেলবো 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে পেপারসটা ছিঁড়ে ফেলবো। ও তাও রাজি হয়নি। পেপারস তো আপনি ছিঁড়ে ফেলতে হবে না, পেপারস তার ছিঁড়ে ফেলতে হবে। সেটাই বলছি, পেপারস ছিঁড়ে ফেলে আমরা ছিঁড়ে ফেলা বলতে সে উইথড্র করতে হবে, নাহলে তো হ্যাঁ উইথড্র করতে, সেটাই বলেছিলাম যে দরকার পেপারস ছিঁড়ে আমরা আবার নতুন করে শুরু করবো ফ্যামিলিগত হবে। ওর এক কথাই ছিল যে না, ও রাজি হবে না। তারপর আমি ওর ভার্সিটিতে টিচারের সঙ্গে একটু আলাপ করি একদিন ওর টিচার, যে টিচারের কথা আমাকে বলতো সবসময়, ম্যাডাম, ওনাকে একদিন ফোন দিই। তাই আমি বললাম আমি ওর হাজবেন্ড বলছি। ওর হাজবেন্ড বলছেন, হাজবেন্ড বলতে কি বলছেন আপনি? আমি বলছি জি। ও তো আনম্যারিড, ওর সিভিতে তো তাই দেখলাম, তো বিয়ে করেন, আপনি বিয়ে করছেন কবে? তো আমি বললাম ম্যাডাম আমরা 2014-তে বিয়ে করি। 14-তে বিয়ে করি বলে, ও তো বলেনি কাউকে এই জিনিসগুলো, ও বলছে যে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে এরকম কিছু। বলে আমরা ছবি দেখে আলাপ করেছিলাম যেটা বিয়ে পরবর্তী ছবি, কিন্তু ও স্বীকার করেনি এবং আপনার নামে অনেক আজে বাজে কথা বলছে, আপনি নেশা করেন, মানে যত প্রকার খারাপ কথা বলা দরকার। তা আমি একদিন ম্যাডামকে রিকোয়েস্ট করলাম, ম্যাডাম আমি একটু আপনার সঙ্গে দেখা করবো অফিসের বাইরে, এখন 5টা মিনিট সময় দেবেন আমাকে। তো বললো যে উনি দেখা করতে চায়নি, তো এক প্রকার জোর করে, মানে অনেক রিকোয়েস্ট করার পর ম্যাডাম ওই ভার্সিটির পাশেই একটা কফি শপে, তো ওনাকে বললাম যে আমাদের এই ব্যাপার, দাদার সঙ্গে রিলেশনটা যদি ব্রেক করতে পারেন তাহলে তো আমি আবার শুরু করতে পারি সংসারটা। উনি বললো আপনি কি সংসার করবেন? আমি বলছি হ্যাঁ সংসার করব। উনি বললো তাহলে কাজ করি, আমি আমার হেডের সাথে কথা বলি, কালকে আপনি অফিসে আসেন ফিজিক্যালি। তো পরের দিন অফিসে যাওয়ার কথা ছিল যে উনি, মানে হেড যদি কিছু করতে পারে এই ব্যাপারে, দুজনের মিউচুয়াল করা দিতে পারে। তো পরের দিন ওর বাবা ফোন দিল বাসায় যে আমি যাতে অফিসে না যাই, যে অফিসে গেলে হয়তো চাকরি সমস্যা হতে পারে। তো আমি আর পরে গেলাম না, যেটা আমরা ফ্যামিলিগত হয়ে মিউচুয়াল করবো। যখন ফ্যামিলিগত হয়ে মিউচুয়াল হবে তখন তো কিছু করার থাকে না। এরপর আর বসা হয়নি ফ্যামিলিগত ভাবে। আমি ওকে এমনও বলেছিলাম যে তোমার কাবিনের টাকা চাই কিনা, তো বলছে না কাবিনের টাকা চাই না। আমি বললাম তাহলে এত টাকা পয়সা খরচ করলাম তোমার পিছনে, বললো যে তুমি লিস্ট করো বা আমাকে হিসাব দাম, তোমার সব টাকা দিয়ে দেবো। আমি সব টাকা পয়সা দিবা, সময়টা কিভাবে দেবা তুমি? এই তোমার পিছনে যে সময়টা ব্যয় করলাম এত বছর যাবত, এই সময়টা ব্যয় করতে পারবা? তো তখন সে কোনো অ্যান্সার করেনি। তার এর কিছুদিন পরে এপ্রিলের 1 তারিখে ও আমার নামে একটা অভিযোগ করে বাংলাদেশ মহিলা পরিষদে। ওকে, আমার নামে একটা অভিযোগ দেয়, ওখান থেকে একটা নোটিশ করে আমাকে
তো ওটা নিয়ে আমি আবার রিপোর্ট করি ওদেরকে যে আমি যাই, আসলে ব্যাপারটা কি। তো ওনারা বললো যে আপনি কবে সময় দিতে পারবেন, আমরা বসবো দুজনকে নিয়ে। তো আমি আমার সময় দিলাম যে আমি এত তারিখে বসতে পারবো। তো ওখান থেকে আমার ওয়াইফকে ফোন দিল, কিন্তু সে আসবে না বলে দিল। ওখান থেকে বারবার বলা হয়েছিল যে আসার জন্য, কিন্তু সে ওখানে আসেনি। আমি চাইছিলাম যে অ্যাটলিস্ট যদি বসতে পারতাম তার সাথে আমি একটা মিউচুয়ালি যেতে পারতাম, কিন্তু সে আমার সঙ্গে দেখাই করেনি। স্টিল নাও। আপনার বাবা কেন জানলো না এই পুরো ঘটনাটা বিয়ের বা আজকে আমার বাবা একটু বয়স্ক, উনি প্রায় ওনার এজ 90-র কাছাকাছি। উনি হয়তো অতটা এই ব্যাপারে ইয়ে করে না বা জানানো হয়নি কিছু। এবং বাবার পক্ষ থেকে আমার বোন ফোন দিয়েছিল ওর বাসায়, যে আমি আমার বাবার পক্ষ থেকে ফোন দিয়েছি এই ব্যাপারে। তো এই ব্যাপারে ওনারা খুব একটা ভালো বিহেভ করেননি ওই সময়। আমিও বাসায় বলেছিলাম অ্যাটলিস্ট বিয়ের ঘটনা যাতে বাসায় না বলো, যে ওনারা দেখতে আসুক, বাসায় আসুক, এসে দেখুক, কিন্তু বিয়ে করেছি এই জিনিসটা যাতে না বলা হয়। আমার বাসা থেকে কখনো বলেনি জিনিসটা। ঠিক আছে, আপনি এবার আমাকে একটু বলেন যে আপনি কেন রেডিওতে এই গল্পটা বা আপনার জীবনের যে ঘটনাগুলো ঘটে গেছে আমার এগুলো বলছেন? আসার একটা কারণ হচ্ছে আজকে এই যে ইম্যাচিউর বয়স, মানে মেয়েরা যে ভুলগুলো করে, এটা অনেকের জন্য শিক্ষণীয় জিনিসটা। এই ব্যাপারগুলো যাতে কেউ না করে বা ফ্যামিলির অমতে কেউ যাতে বিয়ে না না, করে। আপনি তো ম্যাচিউর বয়সে ভুল করেছেন। আমি ভুল করেছি ম্যাচিউর বয়সে, সেটা আমার একটা ভুল, কিন্তু ইম্যাচিউর যা তারাও যাতে ভুলটা না করে। এই ম্যাচিউর জায়গা থেকে ভুল হয়তো বা অ্যাকসেপ্টেবল ইন দ্য সেন্স যে ইম্যাচিউর তারা করতেই পারে, কিন্তু ম্যাচিউর জায়গা থেকে আপনি এটাকে কিভাবে আমি তো define করবেন? করেছি যে আমি তার প্রতি অনেস্ট, আমি তাকে বিয়ে করবই, এবং কন্ডিশন ছিল এটা কেউ জানবে না কোনো ফ্যামিলি। তার মানে কি আমরা লেসনটা কোথায় দিব যে ভার্চুয়াল কোনো সম্পর্কের মধ্যে মানুষ জড়াবে না? ভার্চুয়াল সম্পর্ক আসলে ওইগুলি আমি যতগুলো আপনাদের প্রোগ্রাম শুনেছি রেডিওতে সবগুলো তো নেগেটিভই পেয়েছেন? নেগেটিভ, পজিটিভ পাইনি কোথাও। না, এটা ট্রু, 99% ক্ষেত্রে নেগেটিভ রাই আসে এখানে। 10 বছর পরে এসেও কিন্তু আমারটা নেগেটিভ হলো। হ্যাঁ, না দেখুন, পজিটিভ অনেক সম্পর্ক আছে যেটা হয়তো বা আমরা ভাবে এক্সপোজ করি না, কিন্তু আলটিমেটলি সম্পর্ক তৈরির রাস্তাটা হচ্ছে অনলাইন। সেটাকে আমি কেন নেগেটিভ দিতে যাব? দেখেন, অনলাইনে আপনার একটা সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কের জায়গা জুড়ে আপনি ওনার বাড়ি গিয়েছেন, আপনারা বিবাহ করেছেন, আপনি তার সঙ্গে সংসার করেছেন। এক রকমের সংসার করার পরে গিয়ে আপনি যেটা দেখলেন যে সে আপনার মনের মতো না, সে আপনার কাছ থেকে অনেক কিছু লুকোচ্ছে বা সে কোনো একটা জায়গায় বিপদগ্রস্ত। তো এই যে ব্যাপারটা, এখানে আপনি অনলাইনের দোষ কোথায় দিবেন? অনলাইনে দোষ এখন কিভাবে দিব ব্যাপারটা, যে অনলাইনে অনেক কিছু বোঝা যায় না, আমরা আসলে অনেক কিছু দেখি না দূর থেকে। কেন, আপনি তো তার কাছাকাছি ছিলেন। কাছাকাছি ছিলাম, আমি বুঝতে পারিনি। হয়তো আমি তার ভার্সিটিতে যেতাম সপ্তাহে একদিন, বাকি দিন তার আমি তার ইয়ে সম্বন্ধে জানতাম না। কথা হতো, কোথায় যাচ্ছে না যাচ্ছে বলতো। আমার কেন জানি মনে হয়, উইথ ডিউ রেসপেক্ট, আপনি আমার বয়সের হলেও বড় হবেন, আমার মনে হয় আপনার ভুল বোঝার জায়গাটা এখন পর্যন্ত ক্লিয়ার না, লজিক্যাল না। কেন দেখেন, আমি যে 100% কারেক্ট তা না, বাট আমার কাছে মনে হয়েছে এরকম। এই মেয়েটাকে আপনি কাছে পেয়েছেন, এই মেয়েটার সাথে আপনি সংসার করেছেন, আপনার একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আসলে একসাথে চলেছেন। কোন সোর্সের মাধ্যমে গেছেন সেটা তখন মুখ্য হয়ে ওঠেনি যখন আপনি এতদূর পর্যন্ত এগিয়েছেন। তার বাড়িতে গেছেন, তার সঙ্গে সংসার করেছেন, তাকে সারপ্রাইজ দিয়েছেন, একই সাথে লাইফ লিড করেছেন, স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করেছেন, সবকিছু ঠিক আছে। তারপরে গিয়ে আপনি যে ভুলগুলো তার মধ্যে খুঁজে পেয়েছেন, সেখানে আপনি অনলাইনের দোষ কিভাবে দেবেন? অনলাইনের দোষ না, সেগুলো তার হ্যাবিটের দোষ বা নেচারের দোষ, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে। এক। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ভুল করার জায়গাটা যদি আমি বলি, তাহলে তো আপনার সেন্সের জায়গায় আমি বলবো যে আমি অবশ্যই আপনাকে ছোট করছি না, বাট আমার কাছে মনে হচ্ছে এরকম যে আপনি ব্লাইন্ডলি ইমোশনাল। আমার কাছে মনে হয় কি, ইমোশন জিনিসটা হচ্ছে একটা তরল পদার্থের মতো, আর লজিকটা হচ্ছে একটা স্ট্রাকচার। লাইক তরল পদার্থকে যদি আপনি ধরতে চান, একটা স্ট্রাকচারের মধ্যে নিতে হবে, সেটা গ্লাসের মধ্যেই হোক বা একটা পাত্রের মধ্যেই হোক। তো ইমোশনটা একটা মারাত্মক শক্তিশালী জিনিস, কিন্তু ইমোশনটাই সবকিছু না। ইমোশনটাকে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এরকম একটা পাত্রের মধ্যে ধারণ করতে হবে। পাত্রটা হচ্ছে লজিক। আমি যদি খুব সহজ ভাষায় বলি, ঠিক আছে, আপনার কথা। আপনার ক্ষেত্রে ইমোশন, ফুল অফ ইমোশনাল আপনি, কিন্তু কোনো পাত্র ছিল না, মানে লজিক ছিল না। যেমন ধরেন, আপনি যে বিয়েটা করলেন, এই বিয়েটা প্রথম পর্যায়ে বিয়েটা করা, আপনি মেয়েটাকে এতটাই ভালোবাসেন, আপনার কি নিজে থেকে বোঝা উচিত ছিল না যে আমি যে বিয়েটা করতে যাচ্ছি আমি রেডি কিনা? নাম্বার 1, মেন্টালি রেডি কিনা? আপনি সেটা করেননি, আপনি বিয়েটা করলেন। বিয়েটা করার পরে আপনি, এই মেয়েটা চাইলেও আপনার ওয়াইফের সঙ্গে কথা বলতে, আপনি তাকে দিয়ে দিলেন।
আপনার কি সেকেন্ড টাইম এটা একটা বড় ধরনের ভুল হলো না, যে যেই মেয়েটা আপনার প্রতি এত ইমোশনাল হয়ে গেল বিয়ের পরে, সে আপনার ওয়াইফের কাছাকাছি যাওয়ার পরে আপনার জীবনে একটা ভয়ঙ্কর রকমের বিপদ ঘটে যেতে পারে? এটা তো আপনি ম্যাচিউর ছিলেন, বোঝা যায়। আমি বুঝিনি তখন, আপনি বোঝেন নাই সেকেন্ড মিস্টেক। একটা কথা হচ্ছে কি, আমাদের এক গুরুজন বলতো যে একটা ভুল ভুল, প্রথম ভুল ভুল, দ্বিতীয় ভুল ভুল, তৃতীয় ভুল আর ভুল না, এটা হচ্ছে অপরাধ। তো আপনার জায়গাটা আমি মনে করি একটা অপরাধের পর্যায়ে চলে গেছে। দেখেন, এরপরে থার্ড স্টেপে এসে আপনার ওয়াইফের কথা যদি আমি বলি, প্রথম স্ত্রী, তিনি আপনাকে সতর্ক করলেন কি, যে ঠিক আছে তুমি আর ওনার সঙ্গে কথাই বলো না, এই মেয়েটার আমি উইক পয়েন্ট বুঝতে পেরেছি। আপনি তখনও শেষ করে দিতে পারতেন, আপনি সেটা না শেষ করে আপনি তার সঙ্গে লুকিয়ে হোক যেভাবে হোক কথা বলেছেন। এটার ফলাফল হচ্ছে 1 বছরের মধ্যে আপনার ফার্স্ট ওয়াইফের সঙ্গে আপনার ডিভোর্স। একটা সাজানো গোছানো সংসার সেটা তৈরি হলো, যদি আপনি লজিক হিসেবে দেখেন, এই মেয়েটার জন্য, যে মেয়েটা আপনাকে পাত্তা দিল না, আপনি সংসার করা শুরু করলেন, আবার এই মেয়েটাই সংসারটা ভেঙে দিচ্ছে। আপনি যতই তাকে ব্লাইন্ডলি লাভ করেন না কেন, এটা তো একটা সুস্থ মানুষের লক্ষণ না। না, সুস্থ মানুষের বলতে তখন তো আমার তারপর দিয়েছিল যে সুইসাইড কখন করে, সুইসাইড না করে যাতে, ব্যাপারটা ছিল এরকমই। প্রতিদিন আমাকে বলতো সে সুইসাইড করবে, ব্রেড নিয়ে ঘুমাচ্ছে, রক কেটে দেবে, এবং আপনি তাকে তখনও দেখেননি। দেখেন কত ভয়ঙ্কর রকমের একটা ব্যাপার, ইমোশন। একটা মানুষকে না দেখা মানুষের প্রতি কত ভয়ঙ্কর ইমোশন হতে পারে, কত পাওয়ার হতে পারে সেটা। যে মানুষটাকে সে দেখেনি এখন পর্যন্ত, সেই মানুষটার জন্য সে তার সাজানো গোছানো 1 বছরের সংসার সেটাকে বিসর্জন দিয়ে দিল। মানে আমি সরি টু সে, টু মাচ ইমোশনাল। এবং আপনার জায়গাটাই যে খুব এক্সট্রিম লেভেলে তা না, বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, পরিণতিটা ভালো হয় না। রেডিওতে বহুবার আমি গল্পগুলো নিয়ে এসেছি, বহু অ্যাঙ্গেল থেকে নিয়ে এসেছি, পরিণতি ভালো হয় না। কারণ আমরা যে আমাদের বাপদাদা থেকে দেখে এসেছি, বা আমাদের পরিবারের কথা যদি বলি, এত বছরের পর বছর তারা সংসার করেন কিভাবে, এত 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 বাচ্চা কাচ্চা নিয়ে, সেভাবে সে অর্থে তাদেরকে আমরা বিনোদনের জায়গাতে আমরা দেখি, তেমন একটা বিনোদিত হওয়ার কোনো সুযোগ নেই। এতগুলো বাচ্চা কাচ্চা সামলাচ্ছেন, তারপরে আবার বছরের পর বছর একটা মানুষের জন্য অপেক্ষা করে যাচ্ছেন, সংসার করছেন, রেসপেক্ট করছেন। তারা তো আমাদের মতো অতটা লিটারেটও না। আমি যদি ওই জেনারেশনের কাছে যাই, তাহলে তারা এত সুন্দর করে সংসার করেছেন কিভাবে? কখনো কি এটা জিনিস একটা চিন্তা করেছেন? অবাক লাগে জিনিসগুলো। অবাক লাগার আমার কাছে মনে হয় যে এটা যদি আমরা ফাইন্ড আউট করি, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা ছিল যে সংসার। ওকে, আমি অনেকবার একটা জিনিস দেখেছি এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে, অভিজ্ঞতা হয়েছে, বা আমি অনেক শুনেছি অনেকের কাছে। খুব সুন্দর একটা কথা আছে যে বিয়ের পরে না ওই লাভটার থাকে না। ধরেন একজন মানুষ দুজনকে প্রায় 8-10 বছরের সম্পর্ক, বিয়ের পরিণতির দিকে গেল, এবং তারপর দেখা গেল সম্পর্কটার ওই ভালোবাসার জায়গাটাতে নাই। 2-1টা আছে এক্সেপশনাল। আমাদের মধ্যে এরকম কোনো প্রবলেম কখনোই ছিল না, কারণ আপনারা একসঙ্গে থাকেননি। কারণ আপনারা এক ঘরের মধ্যে থাকেননি লং টাইম। সেটা হতো, এক ঘরের মধ্যে উঠলে হয় কি, সম্পর্কটা ধীরে ধীরে ক্ষয়ে যেত, ওই ইমোশনটা ক্ষয়ে যেত। তার মানে কি আমরা ইমোশন ক্ষয়ে গেলে সরে যাই না। মজার বিষয় হচ্ছে এই ইমোশনটা, এই লাভটা তখন এক ধরনের রেসপন্সিবিলিটিদের রূপ নেয়। মনে জানতে, হ্যাঁ ভালো হয়তো বাসেন না, মনে হচ্ছে তার জন্য আমার অন্তর পড়ে না, কিন্তু দেখবেন যে খাবার টেবিলে বসে ওই মানুষটা যদি না থাকে, বা সে যদি রান্নাটা না করে দেয়, বা সে যদি আপনার কাপড়টা সুন্দর করে পরিষ্কার না করে দেয়, স্ত্রীটা যদি না করে দেয়, বা আপনি যদি তার জন্য নিয়ম মতো জিনিসগুলো না করেন, তখন দেখবেন যে এক ধরনের খারাপ লাগছে মনের মধ্যে, যে কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই। এই যে ব্যাপারটা, এটাও কিন্তু লাভ এই দিকে টার্ন করে। তো আমি কথাগুলো এই কারণে বলছি যে আপনি তো পরিণত ছিলেন, এবং আপনার বাবা মায়ের নিশ্চয়ই একটা সুন্দর সম্পর্ক দেখে আপনি বড় হয়েছেন। অবশ্যই। তাহলে আপনার জায়গাটা থেকে এত বড় ভুল, আমরা আসলে ওনাকে প্রশ্নবিদ্ধ করতে চাই না প্রিয় শ্রোতা। আমরা আসলে যে কথাটা বলতে চাচ্ছি, দেখুন আমি একটু বলি, বলছে আমাদের ব্যক্তিগত কিছু প্রবলেম ছিল, একেবারে যে শুধু একটাই কারণে ডিভোর্স হয়েছে তাও কিন্তু, মানে আপনার ওয়াইফের সঙ্গে আপনার ব্যক্তিগত প্রবলেম। কিন্তু আমার কেন জানি মনে হয় যে সম্পর্কের এই যদি অল্টারনেটিভ অপশনটা না থাকতো, তাহলে আমি নিজে মনে হয় না যে ডিভোর্সটা হতো। আমি নিজেও স্বীকার করি ডিভোর্সটা হতো না। এক্স্যাক্টলি, এটা আমি স্বীকার করি। এটা আমি খুব মনে করে বিশ্বাস করি যে একটা সেপারেশন, মানে ধরেন একটা সম্পর্কের মধ্যে সেপারেশন হওয়ার একটা ব্যাপার চলে এসছে, সেটা যদি এরকম হয় যে ওখানে তৃতীয় পক্ষের কেউ নাই যার উপর ডিপেন্ড করার মতো, বা সেপারেট করে অন্য একটা ছেলের সাথে ইনভলভ হওয়া, বা অন্য একটা মেয়ের সঙ্গে ইনভলভ হওয়া, যতক্ষণ পর্যন্ত এই অপশনটা ক্রিয়েট না হয়, ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কটা বারবার জোড়া লাগার সুযোগ থাকে। অবশ্যই আমি এটা স্বীকার করছি যে আসলে ওই সময়ের সাথে যদি আমার যোগাযোগ না হতো, তাহলে সম্পর্কটা হয়তো কন্টিনিউ। আপনি এত সহজে সিদ্ধান্ত নিতেও পারতেন না বিয়ের পরে, যে ঠিক আছে ডিভোর্স হয়ে যাচ্ছে 1 বছরের মাথায়, যেখানে আপনি বারবার এই মেয়েটাকে জোড়া লাগানোর জন্য যোগাযোগ করেছেন, ও করেছে, বিকজ অল্টারনেটিভ অপশন নাই। আমরা আপনার কথা যদি সত্য হয়ে থাকে, যে এই ভদ্রলোক দাদাকে যাকে বলছেন, সে তার জীবনে এসছে, এইটা যদি অপশনটা যদি না থাকতো, তাহলে হয়তো ওর জন্য এতটা শক্তিশালী অবস্থানে যাওয়ার সুযোগ হতো না। তো এটা আসলে আমরা গেস করি, মানে তৃতীয় পক্ষ কেউ একজন থাকলে এটা সহজ হয়। কিন্তু আমার জায়গা থেকে কেন জানি মনে হয় আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা হলো বিয়ের পরে
এই ধরনের একটা সিদ্ধান্ত নেন? যোগাযোগটা কন্টিনিউ করা, যোগাযোগ কন্টিনিউ করা এবং ভয়ঙ্কর রকমের বাজে একটা সিদ্ধান্ত নেন। আমি শুধু যোগাযোগ করেছিলাম ওর কথা চিন্তা করে, পিচ্ছে একটা মেয়ে যে কোনো ডিসিশন নিতে পারে, ইনকেস ও যদি কিছু করে আমার কি হবে। আমার কি হবে বলতে কি আপনি বিপদে পড়ে যাবেন এরকম কিছু, বা সুইসাইডাল কেস? সুইসাইডাল কেসে অবশ্যই আমার একটা ডকুমেন্ট থাকতো, সেটাও মাথার মধ্যে আসেনি তখন, কিন্তু আমার কথা নিজেকে তখন মানে বুঝ দিতে পারবো না যে আমার জন্য একটা মেয়ে। ইটস আ ডিফিকাল্ট সিচুয়েশন বাট ইউ ক্যান হ্যান্ডেল ইট। কিভাবে হ্যান্ডেল করতে পারতেন? আমার বিয়ের পর একবার ট্রাই করেছিল, আমি আসি, এটা অনেক সময় অনেকেই করে থাকে এবং এগুলোকে খুব সফটলি হ্যান্ডেল করতে হয়। আচ্ছা, আপনি কিভাবে হ্যান্ডেল করতে পারতেন? আপনার কি মনে হয় এখন অল্টারনেটিভ সলিউশন কি হতে পারতো? এই সিচুয়েশনের জীবনে হয়তো অনেকেই পড়ে, অনেক ছেলেরাই পড়ে, অনেক মেয়েরাই পড়ে। কিভাবে হ্যান্ডেল করা যেতে পারতো? আপনি ওই সময়টাতে কি করতে পারতেন? আমার উচিত ছিল ওর সঙ্গে যোগাযোগ টোটালি কন্টিনিউ না করা। না, কিন্তু আপনি তো এটা করলে, আপনি যদি মনে করছেন যে সে সুইসাইড করে ফেলতে পারে, তাহলে আপনি বের হবেন কিভাবে এখান থেকে? এখন বের হওয়ার তো কোনো অপশন আমি পাইনি। এক্স্যাক্টলি, দেয়ার ইজ অপশন, লট অফ অপশন। আপনি যেটা করতে পারতেন, আপনি ওনার বাবা মাকে জানাতে পারতেন। আচ্ছা, সেটা সহজেই আপনি 4-5 জনকে ফোন দিয়ে বলতে পারতেন ওর সাথে আমার সম্পর্কটা এরকম ছিল, ঘটনা এখন এদিকে দাঁড় করিয়েছে, ও বিয়ের পরে আমার সঙ্গে যোগাযোগ করছে, ও যে কোনো রকম একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, সুতরাং ওকে টেক কেয়ার করেন। আপনি এটা ওর বাবা মাকে জানিয়েছেন, জানার পরে আপনি একটা রেকর্ড রেখে দিতে পারতেন যে আমি ওটা ইনফর্ম করেছি। আমার মাথাতেই ছিল না এরকম কোনো চিন্তা ভাবনা। এটা আপনার উচিত ছিল। এবং একটা লাভ ইজ ট্রুলি ব্লাইন্ড, লাভটা অনেকখানি ব্লক করে দেয় আমাদের। সেটাই আমি শুধু শেষে একটা কথাই বলবো, প্রিয় শ্রোতা, আমাদের কারোর দিকে আঙ্গুল তোলার কোনো ইচ্ছা নেই। যে ভদ্র মহিলাকে নিয়ে আজকে এখানে কথা হলো, তার প্রতিও আমরা সম্মান জ্ঞাপন করছি। একজন মানুষের কথা শুনে আরেকজন মানুষের দিকে আঙ্গুল তোলা যায় না, বরং ওনাকে শুনুন আপনার জীবনের একটা শিক্ষা হিসেবে। আমরা সবাই ভালোবাসবো, মানুষ পৃথিবীতে এসেছে ভালোবাসার জন্যই, ভালো তো অবশ্যই আমরা বাসবো। এবং যে মানুষটাকে নিয়ে সংসার করছি তাকে যদি ভালো নাই বাসতে পারি, তাহলে তো এটা তো আসলে শুধু দায়িত্বের জায়গা না, ওই ভালোবাসাটুকুও তো থাকতে হবে। কিন্তু আমরা যখন ভালোবাসি তখন আমরা এতটাই অন্ধ যাতে না হয়ে যাই যে এই মানুষটা যদি আমার জীবনে না থাকে তাহলে আমি যেন শূন্যের উপর না থাকি। আপনার এখন বিজনেসের কি অবস্থা? বিজনেস মোটামুটি চলছে এখন। আপনার এই ধরনের সম্পর্কের কারণে কি বিজনেসে কোনো ক্ষতি হয়েছে বা কোনো ধরনের বড় প্রেসার পড়েছে? ক্ষতি তো কিছু হয়েছেই। আমি মাঝখানে একটু বলিনি জিনিসটা, আমি মাঝখানে একটু অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম। কি নিতেন? 3 মাস এই ড্রিঙ্ক করতাম। আচ্ছা, আর ভবিষ্যৎ জীবন নিয়ে কি চিন্তা করছেন? আমার আপাতত কোনো চিন্তা ভাবনা নাই যে আমার বিয়ে করার চিন্তা। ফলো করেন আপনি এখনো, ভার্চুয়ালি ফলো করেন বা কোথায় কি যাচ্ছে না যাচ্ছে এগুলো খোঁজ না, এগুলো এখন টোটালি করি না, এখন একদম টোটালি বাদ। আপনি রাইট নাও কত এজ? 38 আপনার বয়স? বর্তমান 38। 38 বছর বয়স তেমন কিছু না, বিয়ে নতুন না, আমার আর ইচ্ছা নাই, আমার টোটালি এটার প্রতি আমার টিয়ে চলে আসছে। ওকে, একটা ঘেন্না চলে আসছে সম্পর্কে। ঘেন্না বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি কোনো মেয়েকে বিলিভ করতে পারেন না সহজে। বাংলা কিভাবে বিলিভ করবো? মানে এখন কাউকে বিলিভ হবে না আমার, এখন যত ভালোই হোক ওই একই রকম। কখনো কাউন্সিলিং নিয়েছেন? কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছেন? না, কখনো। ইউ শুড ট্রাই। আমি নিজে এগুলো ভালো বুঝি। এটা একটা বড় আমরা প্রত্যেকটা মানুষই এই জিনিসটা জানি, এটা জানি, কিন্তু আমাদের মনে করি যেটার প্রয়োজন নাই। আমি জানি তুমি ভুল করেছি না, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে গেলে এই ধারণাটা ভুল ভাঙে। ওনারা অনেক সময় অনেক ভালো সময় দেন। আপনি খুব ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, ইউ নিড সাম কাউন্সিলিং অ্যান্ড বিলিভ মি, হয়তো আপনার কোনো উপকার হবে। ঠিক আছে, এটাই আমি আপনাকে সাজেস্ট করবো, কারণ আপনার সেই সামর্থ্য আছে বলেই আমি আপনাকে সাজেস্ট করতে পারি। অবশ্যই ট্রাই করতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আজকে এখানে আসলেন। আমি একটা জিনিস আবারও বলছি যে আমরা যেন আমাদের জীবনটাকে ভালোবাসি। যেই হৃৎপিণ্ড আমাদেরকে প্রতি মুহূর্তেই ফ্রেশ ব্লাড দিয়ে যাচ্ছে শরীরে, যেই মস্তিষ্ক বিরামহীনভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছে পুরো জীবন দশায়, সেই হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের কাছে আমরা কিছুটা হলেও যেন ঋণী থাকি। আমরা সবসময় যেন আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করি এই কারণে যে তিনি শুধু আমাদেরকে একটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠাননি, বা এই একটা জীবন শুধুমাত্র একটা মানুষের জন্য বা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে পুরো জীবনটাকে স্পয়েল করার জন্য পাঠাননি। আমরা যেহেতু হিউম্যান বিং হয়ে এসেছি, পোকামাকড় হয়েও তো পাঠাতে পারতেন, পিঁপড়া প্রাণী হয়েও তো পৃথিবীতে আসতে পারতাম, অন্য কিছু হয়েও তো আসতে পারতাম, জড় পদার্থ হয়েও তো আসতে পারতাম। তো মানুষ হিসেবে যেহেতু পাঠিয়েছেন, সো বাই বর্ন উই আর উইনার। প্রথম কথা হচ্ছে আমরা বাই বর্ন উই আর উইনার, কজ আমরা সৃষ্টির সেরা জীব। তো সেই জায়গাটা থেকে জীবনটা শুধু একমুখী জিনিস না, একটা মানুষকে পেলাম না বা একটা মানুষের জন্য একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম, জীবনটা শুধু এটা না। আমাদের চেষ্টা করতে হবে ভুল যাতে না হয়। আর দ্বিতীয় কথা যেটা, ভুল যদি হয়েই যায়, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, স্টিল ইউ হ্যাভ এ চান্স ফর গুড ওয়ার্ক। সো সবাই অনেক ভালো থাকুন। কিছু যদি নাই করতে পারেন, অ্যাটলিস্ট কারো কোনো ক্ষতি করেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই অনুষ্ঠানে যারা শুনলেন, আমি আপনাকে, আপনি তোমার বয়সে বড় ভাইয়ের মতো, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আমার আরেকটু কথা ছিল, এবং ও খুব চিন্তিত ছিল যে আমি ওর কোনো ক্ষতি করবো কিনা বড় রকমের। আমি আজ পর্যন্ত তার কোনো ক্ষতি করিনি,
অনেক কিছু বলছিল, ইভেন একটা জিডিও করিনি তার, সে কিন্তু আমার নামে কয়েকটা জিডি করছে। আমি ওর সঙ্গে দেখা করতে গেলেই সে আমার নামে জিডি করে। আমি তার নামে কোনো জিডিও করিনি এবং তার ক্ষতি করার কোনো চিন্তাও করিনি আমি, যে তার আমি কি ক্ষতি করবো। না, অফকোর্স না, আপনি করে কেন করবেন? প্রশ্ন আসে। কখনোই করবেন না, প্রশ্ন আসে। কখনোই করবেন না। এবং যে মানুষটাকে আপনি একটা সময় পাগলের মতো ভালোবেসেছেন, ওই ভালোবাসার প্রতি আপনি রেসপেক্টটা রাখেন। পরে মানুষটা হয়তো আপনার মতো নাই। আমি বলি যে ভিডিও আপলোডটা দেবেন, দাদার জন্য কান্না করতেছে, তার আগে পর্যন্ত আমি সপ্তাহে 2-1 দিন গিয়ে ক্যাম্পাসে বসে থাকতাম, চা খেতাম, সিগারেট চলে আসতাম, জাস্ট একটু দেখার জন্য, আর কিছু না, কোনো কথা বলা ট্রাই করিনি কখনো। জাস্ট ক্যাম্পাসে বসতাম, এক কাপ চা খেয়ে, কখনো দেখা হতো, ও হাত পাশ দিয়ে চলে যেত, আমি চলে আসতাম। ওর কোনো ক্ষতি করার আমার মাথায় কখনো ছিল না। অনেকে বলছিল অনেক কিছু করার না, অফকোর্স। এবং আপনি যে ডকুমেন্টসগুলো আমাকে দেখিয়েছেন, এই যে পেপারস, আমি এগুলো বলিনি রেডিওতে, আপনি এগুলোও আপনার কাছে রাখবেন না। এগুলো না, আমি আপনি- ছিঁড়ে ফেলবো। আপনি আজকের পরে এগুলো ছিঁড়ে ফেলবেন। এবং শুধু এগুলো না, ওর কোনো ডকুমেন্টস যেটা আপনার অ্যাবসেন্সে ক্ষতি হতে পারে, এরকম কোনো জি, জি। ডকুমেন্টস আপনি আপনার ডিভাইসগুলো না, সব ছবিটা সব ডিলিট করে এবং যে ফেলছি। স্ক্রিনশটগুলো আপনি আমাকে দেখাতে চেয়েছেন, সেনসিটিভ বিষয়গুলো, ওগুলো আপনি রাখবেন না। না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, কারণ জি। একটা জিনিস কি, ধরেন আপনি হয়তো কোনো কারণে আজকে হয়তো মারা গেলেন, সাপোজ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ডিভাইসগুলো হয়তো অন্য কারো হাতে চলে গেল, বা এগুলো কিডন্যাপ হলো, বা এগুলো চিন্তাই হলো, পরবর্তীতে হয়তো তার একটা বড় ক্ষতি আমি হয়ে গেল। এগুলো শুধু ওর একটা ফ্রেন্ডকে পাঠিয়েছি, ওর যে বান্ধবী, ক্লোজ বান্ধবী, ওকে শুধু জানানোর জন্য, কিন্তু সেও কোনো রিপ্লাই দিচ্ছে না। আমরা খুব সফটলি না, যখন খুব বিপদগ্রস্ত হয়ে যাই, যখন খুব হোপলেস হয়ে যাই, যখন কিছুই করার থাকে না, তখন আমরা চারদিকে হাত বাড়াই যে কেউ যদি আমার থেকে একটু সিম্প্যাথি দেখাতো। আপনি বেসিক্যালি যে কাজগুলো করেছেন সেগুলো আপনার সিম্প্যাথি পাওয়ার জন্য, যে ওর ফ্রেন্ড অন্তত আপনার পক্ষে কথা বলুক, কেউ অন্তত আপনাকে একটু কথা বলার জন্য, যে বিগ মিস্টেক কেন? হচ্ছে হলো, ফ্রেন্ড তো তারই, সে তো আপনার সাথে অবশ্যই কথা তার বলবে friend। না। আমি বলিনি আমার পক্ষে কিছু করার জন্য, জাস্ট আমি একটু জানতে চাচ্ছিলাম যে একটু বোঝাও, একটা বান্ধবী যদি ওকে একটু বোঝাতো, আমার ধারণা সে ব্যাক করতো আমার লাইফে। আমার মনে হয় বেস্ট পলিসিটা এই সময় হচ্ছে চুপ করে যাওয়া, তাকে কিছু কথা বলে যে ঠিক আছে, আমি জানি তুমি এখন আর বুঝবা না, বা বিষয়টা এরকম আমি বলছি তাকে যে তুমি এবং- এখন ঘোরের মধ্যে আছো, এখন যা কিছুই বলি তোমার ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে না, ঠিক আছে, আমি স্টপ হয়ে যাচ্ছি, এখানে আমার কিছু করার নেই, যতই মুভ করবো আমি, তুমি তত তোমার খারাপ লাগবে, সো আমি বিং স্টপড আচ্ছা। রাইট নাও। তুমি যেটা করতে পারো তুমি মুভ করো, মুভ করার পরে তোমার জন্য যদি মনে হয় যে না, ইউ আর ডুইং মিস্টেক, ইউ আর ডুইং ইরর, or you are doing wrong, whatever it is, তুমি যদি ফিরে আসতে চাও, আমি আছি তোমার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। প্রত্যেকটা গল্পই আমাদের জন্য অনেক শিক্ষণীয়।